আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11 এখান থেকে ম্যাথ সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। দেখো, প্রথম কোশ্চেনটিতে আছে নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বোঝায়। তো শ্রেণীব্যাপ্তি আমরা জানি যে এরকম একটা সংখ্যা থাকে 61 থেকে 70। এটা শ্রেণীব্যাপ্তি কত? তো এটা হলো শ্রেণীব্যাপ্তি হলো প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান। তার মানে 61 থেকে 70 এর ব্যবধান কত? ঠিক আছে, এটাই হলো শ্রেণীব্যাপ্তি। এই এরপরে হলো একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? যতগুলো উপাত্ত মানে এই সংখ্যা বা ডাটা যেটা দেয়া থাকে, তার নির্দেশককে বলা হয় শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, আমরা গণসংখ্যা যখন সারণী তৈরি করি তখন কিন্তু টেবিলের ভিতরে দেখবে ওখানে গণসংখ্যা তৈরি করা হয়, যে কতগুলো ডাটা আছে, কোন শ্রেণীতে কোন ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে এদিকে গণসংখ্যা হিসেবে এই সারণীতে লেখা হয়। তো সেটাই হলো শ্রেণীর গণসংখ্যা। এরপরে 3 নাম্বারটা আছে, দেখো এই সংখ্যাগুলোর গড় কত? তো গড় যেটা বের করতে হয় সেটা হলো সবগুলো সংখ্যার যোগফল। এই সবগুলো সংখ্যাকে যোগ করে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, এই 5 দিয়ে ভাগ, যেটা আসবে সেটাই হলো গড়। তাহলে এখানে গড় হবে, এই যোগ করে যদি 5 দিয়ে ভাগ দাও 14.6, এটাই আসবে। এরপরে বলা হয়েছে এই যে সংখ্যাগুলো এগুলোর মধ্যক কত? মধ্যক বের করার নিয়ম হলো এই সংখ্যাগুলো কিন্তু সাজানো অবস্থায় থাকতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সাজানোই আছে, মানে পরপর সংখ্যাগুলো থাকবে। আর খুব সহজভাবে নির্ণয় করতে গেলে আমরা প্রথমে বাম পাশ থেকে একটা সংখ্যা কাটবো, ডান পাশ থেকে একটা, তারপরে আরেকটা বাম পাশ থেকে আরেকটা ডান পাশ থেকে। এখন দেখো মাঝখানে দুইটা সংখ্যা আছে। যদি এরকম মাঝখানে দুইটা সংখ্যা থাকে তাহলে মধ্যক বের করার নিয়ম হলো এই সংখ্যা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত আসবে? 16। তার মানে এই যে গ নাম্বার, এটা আনসার হবে। আর এভাবে দুই পাশে কাটার পরে আমরা যদি দেখি মাঝখানে একটা সংখ্যা থাকে, তাহলে যদি যে একটা সংখ্যা থাকবে সেটাই হবে মধ্যক। ঠিক আছে, তার মানে এখানে জোড় সংখ্যা আছে। হ্যাঁ, এখানে আছে 6টা সংখ্যা, এই জন্য জোড় সংখ্যা থাকলে কিন্তু মাঝখানে সবসময় 2টা থাকবে। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাঝখানে একটাই থাকবে, সেটাই মধ্যক হবে। এবার 5 নাম্বারটা দেখো, এতগুলো সংখ্যা দেয়া আছে, এর প্রচুরক কোনটি? প্রচুরক আমরা জানি যে সংখ্যাটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটাই হলো প্রচুরক। তো এখানে দেখো 6 কিন্তু একবারই আছে, আবার 7 আছে 2 বার, তারপর 12 আছে 3 বার, আর 11 আছে 3 বার। তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে? 12 আছে 3 বার, 11 আছে 3 বার। এই দুইটা সংখ্যাই কিন্তু তাহলে প্রচুরক। তাহলে আমাদের আনসার হবে এটা 11 ও 12, যেহেতু দুইটাই সমান সংখ্যক আছে। নিচে তোমাদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো সারণী দেখে আমাদের কি আনসার করতে হবে? দেখো, উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি? শ্রেণীব্যাপ্তি হলো এই যে দেয়াই আছে শ্রেণীব্যাপ্তি এগুলো। তো শ্রেণীব্যাপ্তি বের করার নিয়ম আমরা জানি, যে এই যে দুইটা সংখ্যা দেয়া আছে, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে তার সাথে 1 যোগ করব। তাহলে 4 15,
একইভাবে এটাও করে দেখতে পারো, এটাও করে দেখতে পারো, এই 15ই আসবে। ঠিক আছে? আর এগুলো অনেক সময় হাতে কাউন্ট করেও করা হয়। হ্যাঁ, ছোট অল্প যদি থাকে, এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা, যেহেতু 15টা সংখ্যা, আমাদের এই সূত্র ফলো করে করাই ভালো। আর যদি অল্প সংখ্যা থাকে, মনে করো 41 থেকে 50, তাহলে এই 41 সহ ধরে কাউন্ট করতে হবে। তোমরা আঙ্গুলে গুনে নেবে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55। ঠিক আছে? এভাবে গুনে দেখবে 15টাই আসে। মানে 41ও গুনবে, 55ও গুনবে। আঙ্গুলে গুনে এভাবেও বের করতে পারো। যেটা তোমাদের কাছে ইজি লাগে সেটাই করবে। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি? এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে? তাহলে এই যে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান মানে এটার মাঝখানের মানটা। তার মানে আমাদের কি করতে হবে? এই 56 প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো 63। তাহলে আমাদের আনসার হবে এই যে এখানে 63। ঠিক আছে? শ্রেণী মধ্যমান হলো প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি? প্রচুরক শ্রেণী মানে যেটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি। দেখো এখানে 6, 10, 20, 4, তার মানে এটা সবচেয়ে বেশি। যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হলো প্রচুরক শ্রেণী। আর এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এটাকে এই যে এটাকে বলা হয় নিম্নসীমা, আর এটা হলো উচ্চসীমা। ঠিক আছে? এই শ্রেণীব্যাপ্তির প্রথমটা হলো নিম্নসীমা আর শেষেরটা হলো উচ্চসীমা। তাহলে এখানে নিম্নসীমা কত? 71। এই তো জিনিসগুলো ছোট ছোট জিনিস, যদি তোমাদের জানা থাকে যে কোনটাকে কি বলে, কিভাবে বের করতে হয়, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই চটজলদি তোমরা বের করতে পারবে। হ্যাঁ, এই ধরনের যে ধরনের প্রশ্নই আসুক না কেন, এগুলো কিন্তু তোমরা সহজেই বের করতে পারবে। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে দেখো 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো। তো এখানে 25 জন শিক্ষার্থীর নাম্বার দেয়া আছে, আর দেখাই যাচ্ছে এটা এলোমেলোভাবে নাম্বারগুলো দেয়া আছে। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। সরাসরি গড় কিন্তু আমরা জানি সবগুলো সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে, যোগ করে এখানে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 25 জন আছে, তাহলে আমাদের সবগুলো যোগ করে 25 দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে ক নম্বরের আনসারটা আমরা দেখে নেই। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো প্রদত্ত নম্বরের সমষ্টি মানে সবগুলো নম্বর আমরা যোগ করব, এভাবে সবগুলো লিখে যোগ করলে আমরা পাবো 1875। হ্যাঁ, এবং ছাত্র সংখ্যা হলো 25, মানে যেটা দিয়ে আমরা ভাগ করব। এখানে 25টা সংখ্যা আছে। তাহলে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় ইকুয়াল টু নম্বরের সমষ্টি ভাগ ছাত্র সংখ্যা। তো সমষ্টি আমরা পেয়েছি 1875 আর ছাত্র সংখ্যা হলো 25। তাহলে 1875কে 25 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো 75। তাহলে এই যে আমরা গড় পেলাম 75। ঠিক আছে? তো তোমাদের এটা লিখতে সময় লাগবে, যখন লিখবে তখন কিন্তু এটা পজ করে নেবে, তাহলে ইজিলি তোমরা এই জায়গাটা লিখে শেষ করে ফেলতে পারবে। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নেই। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এটা কিন্তু আমরা সরাসরি গড় করেছিলাম, আর এখানে বলা হচ্ছে প্রথমে আমরা একটা সারণী তৈরি করব আর সারণী থেকে গড় নির্ণয় করব। তো তাহলে চলো আমরা প্রথমেই, আর শ্রেণীব্যাপ্তি কিন্তু অবশ্যই 5 থাকবে, এটা এর বেশি বা কম নেওয়া যাবে না, যেহেতু এখানে উল্লেখ করাই আছে। তাহলে খ নম্বরের জন্য প্রথমে সারণী তৈরি করতে গেলে আমাদের কিন্তু পরিসর বের করতে হবে।
আর পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হবে। তো এখানে সর্বনিম্ন মান হলো 63 আর সর্বোচ্চ মান হলো 88। যে ডাটাগুলো দেয়া আছে তার মধ্যে থেকে আমরা সর্বোচ্চ পেয়েছি 88 আর সর্বনিম্ন হলো 63। তাহলে যে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে 1 যোগ করে দেব, তাহলে পেয়ে যাব 26। এখন শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসরকে 5 দিয়ে ভাগ করতে হবে। এই শ্রেণীব্যাপ্তি যেটা আছে মানে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। এখানে আরেকটা লাইন তোমরা লিখে নিতে পারো, শ্রেণীব্যাপ্তি। তাহলে পরিসর হলো 26 আর শ্রেণীব্যাপ্তি হলো 5। ভাগ করলে আমরা পাচ্ছি 5.2। আর তোমরা তো জানো দশমিকের পরে আমরা যদি 1ও পাই বা 2 পাই, 3 পাই, যাই পাই না কেন, দশমিকের পরে যদি কোনো সংখ্যা পাই তাহলে কিন্তু এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে। মানে এখানে 5 আছে, 6 নিতে হবে। ঠিক আছে, এখানে যদি 7 থাকতো এখানে 8 নিতে হতো। জাস্ট পরের সংখ্যাটা নিতে হবে আমাদেরকে। তাহলে শ্রেণী সংখ্যা হবে 6। এখন এই শ্রেণী সংখ্যা কি অনেকেই আমরা বুঝি না, তো শ্রেণী সংখ্যাটা আমি বুঝিয়ে দিব, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এরকম একটা টেবিল তৈরি করে নেব। এখন টেবিল তৈরি করতে গেলে আমরা কতগুলো লাইন এরকম তৈরি করব, আমরা কিভাবে বুঝবো যে কতগুলো করতে হবে? এটাই হলো শ্রেণী সংখ্যা। এই দেখো আমি 6 পেয়েছি শ্রেণী সংখ্যা। 1 2 3 4 5 6। এই যে শ্রেণী সংখ্যা 6 পেলাম, তার মানে এরকম 6টা লাগবে আমাদের। ঠিক আছে, আর উপরে আর নিচে তো 2টা লাইন সবসময় লাগে। একটা হলো এই যে উপরে হেডলাইনগুলো লেখার জন্য, আর নিচে হলো মোট যেটা সেটা লেখার জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শ্রেণী সংখ্যার কাজ কি। এখন টেবিল তৈরি করতে গেলে প্রথমেই আমাদের সবসময় থাকে শ্রেণীব্যাপ্তি। তারপরে আমরা যেহেতু গড় বের করব, আমাদের কিন্তু এই 2টা জিনিস অবশ্যই লাগবে। ঠিক আছে, এই জন্য শ্রেণীব্যাপ্তির পরটা থাকবে মধ্যমান, আর মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। আর ট্যালি চিহ্ন তো থাকবেই। আর গণসংখ্যা এটাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর এখানে আমাদের fi xi বের করতে হবে। মানে এই যে xi আর fi এই 2টা গুণন করে আমরা এটা পাবো। মানে আমরা এখানে যে সংখ্যাটা পাবো সেটার সাথে এটা গুণন করব, গুণন করে এটা পাবো fi xi। এটা আমাদের বের করতে হবে। এখন দেখো শ্রেণীব্যাপ্তি ধরার নিয়ম কি? সবচেয়ে ছোট সংখ্যা, আমরা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা 63 পেয়েছিলাম। দেখো যখন পরিসর বের করি সবচেয়ে ছোট সংখ্যা 63। 63 থেকে অথবা 63-র চেয়ে ছোট যে কোনো সংখ্যা ধরতে পারো। কেউ 60 থেকেও ধরতে পারে, 61 থেকেও হতে পারে, 62ও হতে পারে, 62 থেকে। কিন্তু শ্রেণীব্যাপ্তি হতে হবে 5। এর মধ্যে 5টা সংখ্যায় নিতে হবে। দেখো 63 থেকে 67 এটা 5 হয়। 63, 64, 65, 66, 67। ঠিক আছে, আর কেউ যদি 62 নাও তাহলে 62 থেকে 66। ঠিক আছে, এটা ধরলেও কিন্তু ভুল হবে না। আবার যদি কেউ 61 থেকে ধরো, 61 থেকে 65 এভাবেও ধরতে পারো। তখন কিন্তু এই যে মধ্যমান চেঞ্জ হয়ে যাবে, সব কিছু এটার সঙ্গে মিলবে না। ঠিক আছে, কিন্তু সেটাও কিন্তু রাইট হবে, কোনো প্রবলেম নাই। এখন দেখো মধ্যমান কিভাবে বের করতে হয়। মধ্যমান হলো এই যে 63 আর 67। এর আগেও আমরা MCQ করেছি, এটাতে বের করলাম। 63 আর 67 যোগ করব। 63 যোগ 67 এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 130। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি হবে 65। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 65। ঠিক আছে, মধ্যমান পেলাম। আর ট্যালি চিহ্ন এই যে 63-র মধ্যে 67 আমাদের যে ডাটাগুলো দেয়া আছে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখব যে কোন কোন ডাটাগুলো 63 থেকে 67-র মধ্যে, সেগুলো আমরা এখানে এক এক করে দাগ দিব। হ্যাঁ, এরকম কয়টা সংখ্যা আছে এভাবে 63 থেকে 67-র মধ্যে, সেই সংখ্যাগুলো এখানে দাগ দিব। আর এই যে এগুলো গুনে গুনে কয়টা আছে 4, তাহলে গণসংখ্যা হবে 4। আর fi xi হলো এই যে 65-র সাথে 4 গুণন করলে 260 হবে। একইভাবে দেখো শ্রেণীব্যাপ্তি, এই যে এখানে 67 ছিল, আমরা 67-র পরের সংখ্যাটা ধরেছি। 68 থেকে 72, 5, এর মধ্যে 5টা আছে।
তারপরে 72-এর পরের সংখ্যা 73 থেকে 77, 78 থেকে 82, 83 থেকে 87, 88 থেকে 92। ঠিক আছে? আর মধ্যমান একইভাবে এই যে 68 আর 72 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম 70, 73 আর 77 যোগ করে 2 দিয়ে ভাগ করব 75 পাবো। এভাবে সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। আর এই মধ্যমানগুলো সবগুলো যদি আমরা এখানে, এটা অবশ্য মোট করার প্রয়োজন নাই, মধ্যমান এভাবেই থাকবে। এখানে আমরা n = 25 লিখব। ঠিক আছে? কারণ এখানে 25টা ডাটা আছে, টোটাল কোশ্চেনে দেয়াই আছে 25টা ডাটা। আর এখানে fi xi প্রত্যেকটাই দেখো এই মধ্যমান 70-এর সাথে 5 গুণন করলে 350, 75-এর সাথে 7 গুণন করলে 525, 80-র সাথে 4 গুণন করলে 4 × 8 = 32, 320। এখানে এই যে 85-র সাথে 4 গুণন করলে 340, আর 90-এর সাথে 1 গুণন করলে 90। আর এখানে টালি গুণে গুণে আমরা সেটা বসিয়েছি। আর ট্যালিগুলো এসছে এই যে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা ডাটা আছে আমাদের, সেই অনুযায়ী আমরা এখানে বসিয়েছি ডাটাগুলো কাউন্ট করে করে। দেখো আমি একটু দেখিয়ে দেই। দেখো এই যে 72, 85, 78, তাহলে 72 কোনটার মধ্যে আছে? এই যে এখানে আছে, তাহলে এখানে একটা এটা কম দেব। 72, 85, 85 এটার ভিতরে আছে, তাহলে এখানে একটা দাগ দেব। তারপরে 78, 78 এখানে আছে, তাহলে এখানে একটা দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা সংখ্যা কোনটার ভিতরে আছে আমরা একটা একটা করে ট্যালি চিহ্ন বসাবো। এখন আমাদের সূত্রটা বের করতে হবে, সূত্র অনুযায়ী গড় বের করতে হবে। আর এই জন্য কিন্তু আমাদের এই যে এটার যোগফলগুলো দরকার হবে। হ্যাঁ, এই যে এটা হলো সামেশন চিহ্ন, সামেশন মানে যোগফল, সামেশন অফ fi xi। ঠিক আছে? এই fi xi আগে একটা এটা দিলে সামেশন মানে যোগফল, এই সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো। এখন এই যে টেবিল থেকে আমাদেরকে গড় নির্ণয় করতে বলা হয়েছে, এখন টেবিলে আমরা যে সংখ্যা পেয়েছি এটা দিয়ে নির্ণয় করব। দেখো গাণিতিক গড় = 1/n, এটা কিন্তু সূত্র, সবসময় মনে রাখবে, 1/n সামেশন অফ fi xi। আর এই সামেশন থাকলে এটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে, এটাকে লিমিট বলা হয়। i = 1, 1 থেকে k পর্যন্ত i এর মান। এই যে fi xi এই i এর মানগুলো হলো 1 থেকে k পর্যন্ত। ঠিক আছে? f1 x1, f2 x2, f3 x3, f4 x4 এভাবে। এখন n কিন্তু 25, মান বসিয়ে দিলাম। আর সামেশন অফ fi xi আমরা পেয়েছি 1885 এটা, তাহলে আমরা পেলাম 75.4। এটা যদি কাটাকাটি করি বা ভাগ করি তাহলে পাবো 75.4। তাহলে টেবিল থেকে আমরা গড় পেয়ে গেলাম। দেখো গ নাম্বারে এখন বলা হয়েছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তার মানে প্রথমটাও কিন্তু আমরা গড় পেয়েছি আর পরেরটাও গড় পেয়েছি, তাহলে এই দুইটার পার্থক্য আমাদেরকে দেখাতে হবে। দেখো আমরা সরাসরি গড় পেয়েছিলাম 75, ঠিক আছে, আর টেবিলে পেয়েছি এই যে 75.4। তাহলে পার্থক্যটা কি? সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে পার্থক্য এই যে 75.4 থেকে 75 বিয়োগ করলাম মানে 0.4। তার মানে কিছুটা পার্থক্য আছে, আমরা টেবিল থেকে যেটা পেয়েছি এটা কিছুটা বেশি আসছে, হ্যাঁ, আর সরাসরি যেটা পেয়েছি এটা কিছুটা কম, খুবই কম, সামান্য 0.4, 0.4। ঠিক আছে, এটাই হলো আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বা তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। সবাই সবসময় ভালো সঙ্গে থেকো, ভালো কাজ করো। এবার আমরা 10 নম্বর ম্যাথটা দেখে নেব। নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তার মানে এখানে দুইটা প্রশ্ন, একটা গড় মান, একটা আয়তলেখ। তো দেখো এই সারণী দেয়াই আছে,
এই সারণীটার মতো করেই আমরা একটা সারণী তৈরি করে নেব। তাহলে প্রথমেই আমরা একটা সারণী এঁকে নেই। সারণীতে দেখো কতগুলো লাইনের দরকার হবে, 1 2 3 4 5 6 7 8টা, আর উপরে নিচে মিলে 2টা 10টা টোটাল। তাহলে আমরা এই ধরনের 10টা লাইন এঁকে নেব। টোটাল 5টা ঘর আমাদের প্রয়োজন হবে। দেখো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমরা এই জিনিসগুলো ফিল আপ করবো। এই যে প্রাপ্ত নম্বর, এটা হলো 6 থেকে 10, 11 থেকে 15, এইগুলোই লিখবো আমরা। ছয় থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, যেভাবে দেয়া আছে এভাবে লিখবো আমরা। 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। এখন এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা গড় আর একটা আয়তলেখ। তো আয়তলেখ করতে যেটা বের করতে হবে সেটা আমরা এখানে যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের আলাদা করে আর টেবিল তৈরি করতে হয় না, নতুবা আমাদের কিন্তু এই টেবিলটা আবার তৈরি করতে হবে, তাতে করে আমাদের সময় নষ্ট হবে। তোমরা চাইলে আলাদা করে আঁকতে পারো টেবিলটা, শুধুমাত্র এই যে এই লাইনটার জন্য আলাদা করে আর একটা টেবিলের প্রয়োজন হয়। এই জন্য আমি আয়তলেখর জন্য ওই কাজটা এখানে করে রাখছি, ঠিক আছে। এটাকে বলা হয় প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি। প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি এটা হলো এই যে 6 থেকে 10, দেখো 10-এর পরে আবার 11 আছে এখানে, তাহলে আমরা যখন আয়তলেখ আঁকতে যাব তখন কিন্তু এটা যদি 10 হয় আর 11 এখানে হয় তাহলে কিন্তু এটার মধ্যে গ্যাপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আয়তলেখতে এই যে এই ধরনের গ্যাপগুলো থাকা যাবে না, একটার সাথে একটা মিলে যেতে হবে। এই জন্য আমাদের এই দুইটা নাম্বার একই হতে হবে, ঠিক আছে। এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, আবার এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এটার শেষ এটার শুরু। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই যে এখানে আছে 6, এখান থেকে 0.5 কম নিব, তাহলে এটা হবে 5.5, আর এইখানে আছে 10, হ্যাঁ, তাহলে এখানে 0.5 বাড়ায় দিলাম, 10.5। তাহলে কি হলো, এটা কিন্তু সমানই হয়ে গেল, এর ভিতরে শ্রেণীব্যাপ্তির কোনো পার্থক্য রইল না। হ্যাঁ, এখানে 5 কমিয়ে দিলাম 0.5, আর এখানে 0.5 বাড়িয়ে দিলাম, তাহলে ভিতরে গ্যাপটা সমান হয়ে গেল। একইভাবে দেখো এখানেও আমরা 0.5 কমিয়ে দেব, এখানে বাড়িয়ে দেব, তাহলে এটা কি হবে 10.5, আর এটা হবে 15.5। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এই যে এখানে যেটা শেষ এখানে কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে, একই রকম হয়ে গেল। এখন এটাও দেখো 16 থেকে আমরা 0.5 কমিয়ে দেব, তাহলে 15.5, আর এখানে 20-এর সঙ্গে 0.5 বাড়িয়ে দেব। একই কাজ আমরা প্রত্যেকটাতেই করব, একটাতে বাড়াবো আর একটাতে কমাবো।
35.5 40.5 40.5 45.5। তাহলে এখন দেখো এটা শেষ, এটা শুরু, শেষ শুরু, শেষ শুরু। তার মানে আমরা এখন আর গ্রাফের মধ্যে যে গ্রাফটা আয়তলেখটা অঙ্কন করব সেটার মধ্যে আর কোনো গ্যাপ থাকবে না। এখন আসো আমাদের যেটা টেবিল গড় বের করার জন্য যেটা দরকার হবে সেটা আমরা বের করব। এখন আমাদের মধ্যবিন্দুটা বের করতে হবে। মধ্যবিন্দু হলো এই যে প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6 আর 10-এ 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 8। এরপরে দেখো 11 যোগ 15 কত হয়? 26। 26কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 13। তারপরে এই যে 16 আর 20 এই দুটো যোগ করতে হবে, তাহলে হবে 36। 36কে 2 দিয়ে ভাগ দিলে 18। তো এইভাবে আমরা সবগুলো বের করে নেব। এটা হবে 23, 28, 33, 38, 43। আর এই মধ্যবিন্দুকে কিন্তু আমরা xi দিয়ে প্রকাশ করি। এবার গণসংখ্যা, গণসংখ্যা হলো fi দিয়ে প্রকাশ করি। গণসংখ্যা কিন্তু এখানে দেয়াই আছে, ঠিক আছে? যেটা দেয়া আছে এটাই আমরা অ্যাজ ইউজুয়াল লিখে যাব। এটা 5, 17, 30, 38, 35, 10, 7, 3। এখন গড় বের করার জন্য আমাদের কি করতে হবে? এই fi xi বের করতে হবে। fi xi মানে এই যে xi এর সাথে fi এর গুণ, মানে 8 এর সাথে 5 গুণ, তাহলে এটা হবে 40। তারপরে এই 13 আর 17 গুণ করতে হবে, 221। তারপরে 18, 30 গুণ করলে আমরা পাবো 540। 874, 980, 330, 266, 129। তাহলে এখন মোট এই লাইনে থাকবে মোট n ইকুয়াল টু গণসংখ্যা, মানে এগুলো যোগ করলে যেটা পাওয়া যায়, এই সবগুলো যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই হলো n। গণসংখ্যা হলো 145। আর আমাদের গড় বের করতে আরও লাগবে এটার সামেশন, মানে সবগুলোর যোগফল। হ্যাঁ, আর সামেশনের চিহ্ন হলো এই যে এটা, সামেশন অফ fi xi ইকুয়াল টু সবগুলো যোগ করলে যেটা পাই 3380। অনেক সময় ভিডিওতে লেখা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আমার কথা শুনবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি সবগুলো মুখে উচ্চারণ করে বলি, তো তোমরা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমার মনে হয় না লেখা বুঝতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা। এখন আমরা গড় নির্ণয় করব। তো গড়ের সূত্র আমরা জানি, নির্ণয় গড় ইকুয়াল টু 1/n সামেশন অফ i ইকুয়াল টু 1 to k fi xi। অনেক জায়গায় কিন্তু দেখবে যে এই জিনিসটা দেয়া হয় না, হ্যাঁ, শুধুমাত্র সামেশন অফ xi fi xi করা হয়, এই i ইকুয়াল টু 1 to k এই লিমিটটা দেয়া হয় না। তো তোমরা যদিও না থাকে কোথাও তখন কিন্তু এটা দিয়েই করবে সব সময়,
এটা লেখাই যুক্তিযুক্ত। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব। 145 গুণন, তো 3380-কে যদি 145 দিয়ে আমরা ভাগ করি তাহলে পাবো 23.31। এটা প্রায়, এরপরে আরও সংখ্যা থাকবে, এটা মেলে না, সো এখানে আমরা প্রায় দিয়ে দেব। এটাই উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম, এরপরে আমরা আয়তলেখতে চলে যাব। দেখো, আয়তলেখ করার জন্য আমরা এরকম একটা ছক কাগজ নিয়ে নিব। হ্যাঁ, এরকম একটা গ্রাফ পেপার, এগুলো তোমাদের থাকে। তো এই পেপারের ভিতরে আমরা যেটা করব, পেন্সিল আর স্কেল দিয়ে আমরা এটা দাগ কাটব। ঠিক আছে, এরকম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক এভাবে প্রথমে একটা দাগ কেটে নেব। তারপরে দেখো, এই দাগ বরাবর আমরা একটা ডিস্টেন্স বরাবর এই যে এরকম একটা দাগ দিব, এটাকে ভাঙা বলে। হ্যাঁ, কারণ আমরা এই যে 5.5 থেকে শুরু করব, এর আগে যেহেতু নাই সেজন্য এই জায়গা থেকে ভাঙা, আমরা এখান থেকে শুরু করব। তা আমাদের গ্রাফে কিন্তু আছে 5.5, তারপরে 10.5, 15.5, যেটা আমরা প্রকৃত শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিলাম, সেটা আমরা এদিকে বসাবো। হ্যাঁ, এই যে 5 ঘর 5 ঘর করে গ্যাপ, এভাবে এই যে 45 পর্যন্ত এভাবে বসালাম। আর এদিকে থাকবে গণসংখ্যা। গণসংখ্যা আমরা 10 10 করে গ্যাপ নিয়েছি, 10, 20, 30, 40 এভাবে। ঠিক আছে, এখন এটাকেই আমাদের এখানে ছক কাগজের ব্যাপারগুলো লিখতে হবে। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক এবং অয় অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 2 একক ধরে আয়তলেখ আঁকা হলো। মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তো এখন এই যে 2 একক 1 একক, এটা কিন্তু তোমাদের ইচ্ছা। এটা হলো এই বক্সের এই যে ছোট ছোট ঘরগুলোকে একক বলা হয়। এটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে। তোমরা 2 একক সমান নিতে পারবে, 3 একক করেও নিতে পারবে। তার মানে প্রত্যেকটার মাঝখানে 3 ঘর করে গ্যাপ দিতে হবে। আবার যদি 5 করেও নিতে চাও এরকমও পারবে। ঠিক আছে, এটা গ্রাফের ঘরের উপর ডিপেন্ড করে। ঘর বড় ছোট হলে, ছোট ছোট ঘর হলে আমরা বেশি করে নিব, যাতে একটু দূরে দূরে যায় লেখাগুলো। তো এখন দেখো, এই যে আমরা প্রথমটা আছে কি 5.5। এখন আমরা দেখে নেই একটু। এই প্রথমটা 5.5, 5.5 থেকে 10.5 পর্যন্ত এই যে গণসংখ্যা কত, 5। তাহলে আমাদের এই জিনিসটাই কিন্তু লাগবে, শুধু এই টেবিলটাই দরকার হবে। হ্যাঁ, এই যে 10.5 থেকে 15.5, 17 আমরা এই দিকে আঁকবো এরকম, আর উপরের দিকে এই যে 17 কোথায় সেখানে যাব। এই যে 5 কোথায় সেই পর্যন্ত আমরা দাগ দিব, 30 কোথায় সেই পর্যন্ত আমরা দাগ দেব। ঠিক আছে, এভাবে আমরা গ্রাফটা বের করব। এরপরে 38, 35, ঠিক এভাবে। তাহলে দেখো, প্রথম সারিতে এই যে 5.5 থেকে 5.10 পর্যন্ত আছে 8, না সরি, এখানে আছে 5। তাহলে দেখো যে 0 থেকে 10-এর মাঝখানের যে লাইনটা সেটাই হবে। হ্যাঁ, তাহলে সেই পর্যন্ত আমরা এভাবে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে এই ঘরটাকে এভাবে কালার করে দেব, স্কেচ করে দেব জাস্ট পেন্সিল দিয়ে। এরপরে দেখো 10.5 থেকে 15 এই রেঞ্জের মধ্যে আছে, এটা হলো 17। তাহলে এই যে 17 এখানে 20-এর চেয়ে কম, আমরা ঘর গুনে গুনে যাব। তাহলে এই যে এখানে এভাবে আমরা এটাকে ফিল আপ করব। এরপরে 15.5 থেকে 20.5 এটার মধ্যে আছে 30। তো 30 এই পর্যন্ত। তাহলে আমরা এই লাইনটাকে এভাবে স্কেল দিয়ে এঁকে এভাবে ফিল আপ করব। এর পরের রেঞ্জে যেটা আছে, এই ঘরে যেটা আছে সেটা হলো 38। তাহলে এটা যেহেতু 40, তাহলে এই যে 2 ঘর নিচে 38 এই পর্যন্ত আমরা স্কেল দিয়ে এঁকে এটাকে স্কেচ করব। এরপরে আছে 35। তাহলে 35 এই যে 30 আর 40-এর মাঝখানে, হ্যাঁ, সেই বরাবর লাইনটাকে এভাবে টেনে
এটাকেও আমরা স্কেচ করে দেব। তারপরে আছে 10, তো 10 তো এই যে বরাবর, এই অনুযায়ী আমরা লাইনটা টেনে এটাকে ফিল আপ করে দেব। তারপরে আছে 7 একে নেব, এখানে দেখব কোন পর্যন্ত 7 সেই অনুযায়ী লাইন টানবো। আর তারপরে আছে 3, এটা তাহলে এই যে সম্পূর্ণ গ্রাফ তৈরি হয়ে গেল। এটাই হলো আমাদের সেই আয়তলেখ, প্রাপ্ত নম্বরের আয়তলেখ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও একটা বিষয়, এটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যারো দিয়ে এই কথাটা লিখতে হবে। প্রকৃত শ্রেণীসীমা আমরা এইদিকে বসিয়েছি আর এইদিকে বসিয়েছি গণসংখ্যা, অ্যারো দিয়ে গণসংখ্যা, এই দুইটা জিনিস অবশ্যই লিখতে হবে। আর চিত্রের নাম লিখতে হবে, কিসের চিত্র এটা। এবার আমরা 11 নাম্বারটা দেখি। নিচের সারণী থেকে গড় নির্ণয় করো। এখানে দেখো দৈনিক আয় দেয়া আছে টাকায়, এগুলো, আর গণসংখ্যা দেয়া আছে। হ্যাঁ, এই একই ধরনের একটা টেবিল দেয়া আছে। এটা সারণী থেকে গড় নির্ণয় করতে বলা হয়। এটা কিন্তু জাস্ট এই গড় মান নির্ণয় যেটা সারণীর সাহায্যে, এটা একই রকম, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু বেশ সহজ। জাস্ট এই টেবিল দুইটা লাইন দেয়াই আছে আর একটা লাইন আমাদের লাগবে। হ্যাঁ, এই যে FI XI, তো এই যে দৈনিক বিক্রয় টাকায় দেয়া আছে, কত টাকা বিক্রি হয় সেই টাকাগুলোই কিন্তু আমাদের XI, ঠিক আছে। তো XI আমরা সবগুলো এখানে লিখে নেব, এইটা অনুযায়ী, টেবিল অনুযায়ী এই সবগুলো একসঙ্গে লিখে নেব। আর তারপরে গণসংখ্যা, গণসংখ্যা হলো FI আমরা একই অনুযায়ী 2 3 5 7 এই যে সিরিয়ালি এদিকে লিখে নিব। এখন আমাদের এই যে FI XI বের করতে হবে, মানে এটার সাথে এটা গুণ করে আমরা এখানে বসাবো। তারপরে এটা গুণন এটা হবে, এটা গুণন এটা হবে। হ্যাঁ, এভাবে আমরা সবগুলো গুণ করে এভাবে বসাবো। এখন এই যে সামেশন বের করব। হ্যাঁ, সামেশন হলো FI XI মানে সবগুলোর যোগফল, সামেশন মানে যোগফল। তাহলে এই সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো, এটা পাবো। আর এই যে n সমান এত, এটা হলো n হলো গণসংখ্যা। হ্যাঁ, টোটাল গণসংখ্যা সর্বমোট কত, এগুলো যোগ করলে আমরা পাবো এখানে 40। তাহলে গড়ের সূত্র তো আমাদের জানা আছে। এই যে আমি এখানে বলেছিলাম I = 1 to k, এটা তোমরা বসিয়ে নেবে। হ্যাঁ, সামেশনের নিচে একটু আগে যে লিখে দিয়েছিলাম I = 1 to k FI XI by n, তো আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম। আর n এর মান 40। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি আমরা যে এটা পাবো। তো আমরা দশমিকের পরে 2 ঘর নিব। তো এখানে যেহেতু 5 আছে সেজন্য 2 এর সাথে 1 যোগ করে 3 নিলাম, এই জন্য প্রায় বসানো হয়েছে, প্রায় এত টাকা। তাহলে নির্ণয় গড় বিক্রয় এত টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 12 নাম্বারটা দেখে নেই। নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেয়া হলো। এখানে 40টা ডাটা দেয়া আছে। হ্যাঁ, এটা হলো সাপ্তাহিক সঞ্চয় টাকা। 155 টাকা একজন গৃহিণীর, 173 টাকা একজন গৃহিণীর, এভাবে 40 জনের টাকা দেয়া আছে। আমাদের বের করতে হবে সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক, প্রচুরক, তিনটা জিনিস বের করতে হবে। হ্যাঁ, তো এখানে গড় নির্ণয়ের কিন্তু বলা হয়নি যে টেবিলের মাধ্যমে, তাহলে আমরা কিন্তু সরাসরি গড় নির্ণয়ের যে সূত্র সেটা ইউজ করে করতে পারি। যেমন সবগুলো আমরা যোগ করব, সবগুলো সংখ্যা যোগ করে এখানে যেহেতু 40 জন আছে 40 দিয়ে ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 40 জন গৃহিণীর মোট সঞ্চয়ের পরিমাণ, মানে সব আমরা এক এক করে সবগুলো নাম্বার এখানে বসাবো, বসিয়ে যোগ করব। এই যে সবগুলো বসালাম, যোগ করার পরে এই যে 6017 টাকা হবে। তাহলে গড়ের সঞ্চয়ের পরিমাণ কি হবে? মোট সঞ্চয়ের পরিমাণকে মোট গৃহিণীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এই যে 6017কে 40 দিয়ে ভাগ করলে আমরা পাবো
150.43 টাকা। তাহলে এটা একটা আনসার আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু নিয়ম হলো, এখানে দেখো সবগুলো কিন্তু এলোমেলো সংখ্যা আছে, হ্যাঁ, তো এগুলোকে আগে সাজিয়ে নিতে হবে। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তোমরা কিন্তু ছোট থেকে বড়ও সাজাতে পারো, আবার বড় থেকে ছোটও সাজাতে পারো। তো এখানে ছোট থেকে বড় সাজানো হয়েছে। সবগুলো দেখো সিরিয়ালি গুছিয়ে লেখা হয়েছে। আর এখানে হলো এন হলো 40, টোটাল গৃহিণীর সংখ্যা 40। তো মধ্যক বের করার নিয়ম হলো 40 মানে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার যে সূত্র সেটা হলো এই 40কে 2 দিয়ে ভাগ দিলে যততম পদ হয় মানে 20, 40কে 2 দিয়ে ভাগ করলে 20তম পদ, আর 40কে 2 দিয়ে ভাগ দিয়ে +1, হ্যাঁ, মানে পরের, এখানে যদি 20তম পদ হয় এটা 21তম পদ হবে। ঠিক আছে, এটাই হলো সূত্র। এই দুইটা পদকে, পদের যে সংখ্যাটা পাবো তাকে 2 দিয়ে ভাগ, তাহলে এই যে 20তম পদ প্লাস 21তম পদ, এখন আমাদের কাউন্ট করতে হবে 20তম পদ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20তম পদ হলো 150, আর 21 হলো তার পরেরটা, তার মানে 150 যোগ 150 ভাগ 2। তাহলে এখানে দেখো মধ্যক আমরা পেলাম 150। এরপরে বের করতে হবে প্রচুরক। তো প্রচুরক মানে হলো এখানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভালো করে খুঁজে দেখলেই আমরা কিন্তু কাউন্ট করে করে বের করে দেখব যে কোনটা কতগুলো আছে। তাহলে এখানে দেখো উপরে এভাবে আমরা লিখব, উপরিউক্ত ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 ও 156 সংখ্যা দুইটি সর্বাধিক 3 বার করে আছে। এই দেখো 156 3 বার আর 140 এই, আর বাকিগুলো 1 বার অথবা 2 বার করে আছে। সেই জন্য সবচেয়ে বেশি আছে 140 আর 156, এই জন্য 140 আর 156ই হলো প্রচুরক। তাহলে আমরা গড় পেলাম এত টাকা, প্রায় মধ্যক এত টাকা, আর প্রচুরক 140 আর 156। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন 13 নাম্বারটা দেখো। নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। বয়স দেয়া আছে আর গণসংখ্যা দেয়া আছে। এটা কিন্তু একবারে সেম 10-এর মতো। এই যে 10-এর সাথে কোনো পার্থক্য নাই, এখানে গড় বের করতে হবে আর আয়তলেখ, এটাও তাই, গড় আর আয়তলেখ। তাহলে এখানে দেখো গড় বের করার জন্য আমাদের এরকম একটা টেবিল এঁকে নিতে হবে। শ্রেণী ব্যবধান থাকবে, এই যে এগুলো বয়স যেটা, এটাই হলো শ্রেণী ব্যবধান, আমরা এখান দিয়ে লিখে নেব এটাই। আর শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে, এই যে 5 আর 6 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এই যে 11 হবে, 11কে 2 দিয়ে ভাগ দিলে 5.5। তারপরে 7 আর 8 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 7.5। 9 আর 10 যোগ করব, 19, 19কে 2 দিয়ে ভাগ দিলে 9.5। তো এইভাবে আমরা সবগুলো শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেব। আর এখানে গণসংখ্যা তো দেয়াই আছে, গণসংখ্যা হলো এফআই, এফআই যেটা দেয়া আছে আমরা এটাই এভাবে বসিয়ে দেব। এখন গড় বের করার জন্য আমাদের লাগবে এফআই এক্সআই, এই এক্সআই আর এফআই আমরা গুণ করে এখানে বসাবো। তাহলে এই যে এইটা আর এটা গুণ করলে এটা হবে, তারপরে যে 7.5 আর 27 এটা গুণ করলে 202.5, 9.5 28 গুণ করলে 266, 11.5 31 দিয়ে গুণ করলে এটা হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এক এক করে গুণ করে এখানে বসাবো। তোমরা বেশি সময় লেখার জন্য এটাকে পজ করে নেবে, তাহলে ইজিলি লিখতে পারবে। এখানে তাহলে গণসংখ্যা এই সবগুলো যোগ করে n = 190 হয়।
190 বসাবো। আর এই যে সামেশন অফ এফআই এক্সআই, হ্যাঁ, এই সবগুলো যোগ করে এখানে বসাবো। এটা হবে এই যে এটা। এখন আমরা এটার গড় বের করব। এই যে সামেশন অফ এফআই এক্সআই, সামেশনের পাশে সবসময় আই ইকুয়াল টু 1 টু কে, এটা তোমরা বসাবে, এফআই এক্সআই এটা লিখবে, আর সামনে 1/n, এটাই ফর্মুলা। তাহলে জাস্ট এটাকে আমরা n দিয়ে ভাগ দিব, ভাগ করলে কিন্তু এই যে এটা পাবো 11.44 বছর। এটা হলো গড় হলো। এখন আয়তলেখ। এখন তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম আয়তলেখর জন্য আমি আরেকটা যেটা দেখেছিলাম, এখানে কিন্তু আরেকটা বক্স করে এখানে প্রকৃত সংখ্যাটা বের করেছিলাম। এই যে দেখো এখানে এটাতে 6 আছে, এটাতে 7, তাহলে মিলবে না, এই দুটোকে আমাদের একই রকম করে নিতে হবে। তো তোমরা যারা চাইবে এইখানে আরেকটা বক্স করে প্রকৃতটা বের করবে। আমি এখানে দুইভাবে, প্রথমটা যেহেতু 10 নাম্বারটা আমি এভাবে করে দেখিয়েছি, আমি এটাকে আবার আলাদাভাবে করে দেখাচ্ছি। দেখো ওখানে যদি তোমরা টেবিলটা না করো, এই যে এই জায়গাটা যদি না করো ওইখানে, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে আবার নতুন করে তোমাদের এরকম একটা টেবিল তৈরি করতে হবে। আবার তোমাদের এই যে বয়সটা লিখতে হবে, সবগুলো বয়স। তারপরে এটাকে দেখো 5-এর চেয়ে 0.5 কম, আর 6-এর চেয়ে 0.5 বেশি, ঠিক আছে। আবার এখানে 7-এর 0.5 কম, 8-এর 0.5 বেশি, 9-এ 0.5 কম, 10-এ 0.5 বেশি। এভাবে দেখো সবগুলো মিলে যাচ্ছে, যে এটার শেষ এটার শুরু, এটার শেষ এটার শুরু, এটার শেষ এটার শুরু, হ্যাঁ। আর এটা তো যেটা দেয়া আছে এটাই, এই দুইটা দেয়াই আছে আমাদের, মাঝখানে শুধু এই যে এটা বের করে নিতে হচ্ছে। তো এটার জন্য আমাদেরকে কিন্তু আবার ভিন্ন আর একটা টেবিল তৈরি করতে হচ্ছে। তো এটা অ্যাভয়েড করতে চাইলে এটাকে তোমরা সেই আগেটাতে এই যে এইখানে আলাদা একটা লাইন করে ওই মাঝখানের এটা যদি বসিয়ে দাও, তাহলে কিন্তু এই টেবিলেই কাজ হয়ে যাবে। এখন যথারীতি আমরা একটা গ্রাফ পেপার নিব, যেহেতু আয়তলেখ অঙ্কন করব, হ্যাঁ। তা আয়তলেখতে আমরা এই যে এইগুলো বসাবো, প্রকৃত শ্রেণীসীমা, এখানে অ্যারো দিয়ে আমরা লিখব প্রকৃত শ্রেণীসীমা। আর এই যে এটাকেই এই যে এটা বসাবো, ঠিক আছে। এই যে 4.5, 6.5, 8.5, 10.5 এগুলো সিরিয়ালি একটা একটা করে বসাবো। আর উপরে আমরা 5 করে নিয়েছি, 5, 10, 15, 20, 25, 30 এই সংখ্যাগুলোর জন্য, এটার জন্য। তাহলে দেখো এই রেঞ্জে কতটাগুলো আছে, এই রেঞ্জে আছে 25। তাহলে আমাদের এই যে 25 এখানে এই পর্যন্ত যাব আমরা। পেন্সিল আর স্কেল দিয়ে এভাবে আমরা এটাকে স্কেচ করে দেব। আর এখানে এই দাগটা কিন্তু এটাকে এভাবেই দেবে, কারণ এটাকে বলে ভাঙা, মাঝখানে আমরা ভাঙাটা রাখবো। এরপরে আছে দেখো এই রেঞ্জে কতগুলো আছে, এই যে এই রেঞ্জে আছে 27। তাহলে 25-এর চেয়ে এই যে 2 ঘর বেশি, এই এটা করে আমরা স্কেচ করে দেব। এরপরে এই রেঞ্জে আমরা দেখব কত আছে, 28, হ্যাঁ, এই যে 8.5 থেকে 10.5 এটা। তাহলে আমরা এটাকে এভাবে মার্ক করে দেব। আমরা কিন্তু এইভাবে কাউন্ট করে নেব। দেখো 25-এর পর এটা 26, এটা 27, এটা 28, এটা 29, এটা 30। তো যেটা যেখানে সেই লাইন বরাবর দাগ কাটতে হবে। এরপরে আছে 31, 29, 28, 22। তো সেই অনুযায়ী আমরা এগুলো মার্জিন করে নেব এবং সবগুলো স্কেচ করে দেব। আর এটা কিন্তু মাঝখানে একেবারে গ্যাপ থাকা যাবে না, আর এই কারণেই কিন্তু আমরা এটা করেছি। আয়তলেখতে কখনো গ্যাপ হয় না। আর এই লেখাটা এরপরে তোমরা গ্রাফ করার পরে এরপরে কাগজে এটা লিখে দেবে। ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 2 একক ধরে এবং অয় অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। এক্স অক্ষে মূল বিন্দু থেকে 4.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই
এতটুকু লিখে দিলেই হবে। আর এটা চিত্র, বয়সের আয়তলেখ। তাহলে এই হলো আয়তলেখর আনসার। 14 নম্বরে আছে, একটি কারখানার 100 শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত? উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। এটাও কিন্তু একই কোশ্চেন, ঠিক আছে, ঠিক এটার মতোই। এখানে মাসিক মজুরি দেয়া আছে 100 টাকায়, এই যে রেঞ্জ দেয়া আছে, আর গণসংখ্যা দেয়া আছে কতজন মজুরের, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের শ্রমিকদের মাসিক মজুরির গড় বের করতে হবে। তো গড় বের করার জন্য আমরা একইভাবে টেবিল তৈরি করে নেব। এই যে এটা, দেখো এটা আমরা এইখানে এদিক করে আঁকবো, ঠিক আছে। এটা এইদিকে ছিল, এদিকে করে নিলাম। আর এই যে গণসংখ্যা, এটা হলো এই যে এটা এফআই। আর মাঝখানে আমরা যেটা করব, শ্রেণীর মধ্যমান এক্সআই বের করব। মধ্যমান হলো প্রথমটার সাথে শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। 55 যোগ 51 ভাগ 2 করলে 53। 56 যোগ 63 ভাগ 2। আবার তোমরা কিন্তু হাতে গুনেও বের করতে পারো। 51 52 53টাই মাঝখানে হবে। 56 57 58ই হবে। এটা অত যোগ বিয়োগ করতে গেলে অনেক বেশি সময় লাগবে। এটা ধরে বোঝাই যাচ্ছে যেহেতু 5 ডিফারেন্স, মাঝখানের সংখ্যাটা হবে, হ্যাঁ, 2 ঘর পরে। তাহলে এইভাবে সবগুলো আমরা মধ্যমান বের করে নিলাম। গণসংখ্যা দেয়াই আছে, এটা সবগুলো যোগ করে আমরা n = 100 পাবো। আর এফআই এক্সআই বের করতে হবে, যেহেতু গড় নির্ণয় করতে হবে। তাহলে 53 × 6 318। এরপরে 58কে 20 দিয়ে গুণন করব, এটা পাবো। 63কে 30 দিয়ে গুণ করব, এটা পাবো। এটার সাথে এটা গুণ করে এটা পাবো। এভাবে আমরা সবগুলো গুণ করে নেব। আর এখন আমরা বের করব সামেশন। সামেশন মানে যোগফল। এই সবগুলো যোগ করে আমরা এই যে এটা পাবো। এখন গড়ের সূত্র আমরা জানি। অতএব গড় = 1/n summation of I = 1 to k fi xi। 6665কে 10 দিয়ে 100 দিয়ে ভাগ। এটা একেবারে সহজ, জাস্ট দশমিক বসানো। গড় মজুরি এত টাকা। এই হলো গড়। এখন আমাদের আয়তলেখ নির্ণয় করতে হবে। তো আয়তলেখ নির্ণয় করতে ওই আগের মতোই, যদি প্রকৃত শ্রেণী ব্যবধানটা এখানেই লিখে নাও তাহলে কিন্তু আলাদা করে নির্ণয় করতে হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, আর একটা বক্স দেখিয়ে দিচ্ছি। সেই বক্সটা যদি তোমরা না করো, এখানে আলাদা করে ওইটার মাঝখানের প্রকৃতটা এখানে বসিয়ে দেবে। দেখো, শ্রমিকদের মাসিক মজুরি আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। মজুরি যেটা দেয়া আছে এটাই আছে, গণসংখ্যা এটাই আছে, শুধু আমরা মাঝখানে এই কাজটা করব। এই যে 51 থেকে 0.5 কম নিব, তাহলে 50.5। আর 55 সাথে 0.5 বেশি নিব। আবার এটাও তাই, 56 থেকে 0.5 কম, 60 থেকে 0.5 বেশি, 61 থেকে 0.5 কম, 65 থেকে 0.5 বেশি। তো এইভাবে আমরা সবগুলো করব যাতে এই যে এটা আর এটা সমান হয়। শেষটা আর শুরুটা সমান হলে এই যে আয়তলেখের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, হ্যাঁ, একই সাথে লাইনগুলো জয়েন্ট হয়ে থাকবে। এখন আমরা একটা ছক কাগজ নিয়ে নিব। ছক কাগজে একইভাবে
এই গ্রাফের ম্যাথগুলো কি তুমি যদি একটা ভালো করে বুঝো তুমি নিজেই কিন্তু সবগুলো ম্যাথ একইভাবে করতে পারবে, একই ফর্মুলা, একই কাজ, শুধু সংখ্যাগুলো আলাদা। এখানে দেখো আমরা এটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে অবশ্যই এটাকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এঁকে নিতে হবে। এখানে ভাঙা থাকবে আর এই বরাবর প্রকৃত শ্রেণী সীমা বসাবো আমরা। এই যে যেগুলো আমরা এখানে বের করেছি এইগুলোই, ঠিক আছে, 5 ঘর পর পর এভাবে বসাবো। আর এইদিকে আমরা 5, 10, 15, 20, 25 এভাবে নেব। এখন দেখতে হবে এটাতে গণসংখ্যা কত, 6। তাহলে আমরা এই যে 6 পর্যন্ত নেব, এখানে 5 এর উপরে 6 এই, আর এর পরেরটা আছে 20। তাহলে যে এখান থেকে আমরা 20 পর্যন্ত দাগ টানবো, এভাবে ঘরগুলো ফিল আপ করে দেব। এরপরে আছে 30, তাহলে এখান থেকে শুরু করে 30 পর্যন্ত যাব এই। আর আমি আবারও বলছি এই ঘরগুলোর দাগগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারি। 2 ঘর সমান 1 ঘর বলতে পারি, 3 ঘর সমান 1 ঘর বলতে পারি, আবার 1 ঘর সমানও 1 ঘর ধরতে পারি। যেটাই ধরবো সেটা আমাদের এখানে লিখে দিতে হবে আমরা কয় ঘর করে ধরেছি। তো এইভাবে আমরা সবগুলো এক এক করে এই অনুযায়ী ফিল আপ করবো। এই যে দেখো 15, তারপরে 11, 8, 6, 4, এই ধীরে ধীরে কমে যাচ্ছে। এইভাবে সম্পূর্ণ গ্রাফটা আঁকা হয়ে গেলে, আর এখানে কিন্তু চিত্রের নাম লিখতে হবে, শ্রমিকদের মাসিক মজুরির আয়তলেখ। তারপরে আমরা এই ছক কাগজের পিছনে আলাদা একটা কাগজে এটা লিখে দেব। ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতিটি ঘরকে প্রকৃত শ্রেণীসীমার 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষে মূলবিন্দু থেকে 50.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে। এটা বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলটিতে নতুন তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আর তোমাদের যদি কোনো প্রয়োজনে মনে হয় ভিডিওটি, তোমরা যদি কোনো কাজে লাগে তোমাদের, তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তারাও তোমার মাধ্যমে উপকৃত হতে পারে। 15 নম্বরটা দেখে নেই। অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হলো এগুলো। তার মানে এখানে 30টা নাম্বার আছে। কতে বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত। তাহলে এখানে আমাদের পরিসর বের করতে হবে, পরিসর বের করে সেখান থেকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। চলো আমরা তাহলে এটা আগে বের করে নেই। তো পরিসর বের করার যে সূত্র সেটা হলো সর্বোচ্চ মান আর থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হবে। তো আমরা এখান থেকে সর্বোচ্চ মানটা খুঁজে বের করব আর সর্বনিম্ন মানটা খুঁজে বের করব। তো এখানে সর্বনিম্ন হলো 42 আর সর্বোচ্চ হলো 73। তাহলে 73 থেকে 42 বিয়োগ করে 1 যোগ করলে 32। তাহলে আমরা পরিসর পেলাম। আর পরিসর পেলেই কিন্তু আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারি, কারণ শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করা। শ্রেণী ব্যবধান দেয়া আছে 5, তাহলে পরিসর হলো 32। 32কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে শ্রেণী সংখ্যা পেয়ে যাব। দেখো শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা, এই 32কে 5 দিয়ে ভাগ দিলাম 6.4। তো এখানে যখনই দশমিক আসবে, দশমিকের পরে যে সংখ্যায় থাকুক আমাদেরকে এখানে দশমিক রাখা যাবে না, আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। এর জন্য 6 আছে, তাহলে 7 নেব পরের সংখ্যাটা। তাহলে শ্রেণী সংখ্যা হবে 7টি। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। শ্রেণী ব্যবধান 5 ধরে এই ডাটাগুলো থেকে আমাদের সারণী তৈরি করতে হবে।
তাহলে দেখো আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা 42 থেকে ধরেছি। 42 থেকে যেহেতু 5 শ্রেণীব্যাপ্তি, তাহলে 42, 43, 44, 45, 46। ঠিক আছে, এইভাবে আমরা গুনব। এইটা 5টা আছে এর মধ্যে। তারপরে 46-এর পরে আসে 47, 47 থেকে 51, 52 থেকে 56, 57 থেকে 61। আমরা 5টা 5টা করে গুনে গুনে এখানে লিখব। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমাদের সংখ্যাগুলো কিভাবে আছে। দেখো আমরা এইভাবে নিব 45, 42, 60। তাহলে 45 আছে এটার মধ্যে, তাহলে এখানে আমরা একটা ট্যালি চিহ্ন দিয়ে দিব। 45 এটার মধ্যে, 42ও এটার মধ্যে, তাহলে এখানে 2টা দিব। তারপরে 60, 60 আছে এই যে এটার মধ্যে, এখানে একটা দিব। ঠিক এইভাবে সবগুলো আমরা এঁকে নেব, আর এগুলো কেটে দিব। যেগুলো হয়ে যাবে এগুলো কেটে দিব। এরপরে 61, 58, 53। দেখো 61 আছে এখানে, 61, 58 আছে এটার মধ্যেই, তাহলে এখানে আরেকটা দাগ দিব। আর 53, 53 আছে দেখো এই ঘরে, তাহলে এখানে আরেকটা দিব। তো এইভাবে আমরা সবগুলো নাম্বার এক এক করে কেটে এখানে ট্যালি আকারে বসিয়ে দেব কতগুলো হলো। যেটা যেই ঘরে আছে সেই ঘরে বসিয়ে দিলাম। এখন এই ট্যালি চিহ্নকে গুনে গুনে, এটাই হলো গণসংখ্যা। এখানে দেখো আছে 5টা, 5টা, এটাও 5, 5। এখানে দেখো 5 আর 2 7, এখানে 5 আর 1 6, এখানে 2টা, 4টা, আর এখানে একটা, মোট 30টা গণসংখ্যা। এই যে যোগ করলে এখানে হবে 30টা। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি, সারণী থেকে গড় নির্ণয় করো। তো সারণী থেকে এর আগেও আমরা গড় নির্ণয় করেছি। এর জন্য আমাদের আলাদা একটা টেবিল তৈরি করতে হবে। ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের সারণী। একই রকম এই শ্রেণীব্যাপ্তি এটা থাকবে, শুধু ট্যালি চিহ্নটা থাকবে না, গণসংখ্যা এটাই থাকবে, এই গণসংখ্যা। আর এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে লিখে নেব। আর মধ্যমান আমরা বের করব, যেহেতু আমাদের xi লাগবে, fi আছে, xi দরকার হবে। xi হলো এই যে 42, 42, 43, 44, 3 নাম্বার সংখ্যাটা 44। আর অন্যভাবে বুঝলে যদি ফর্মুলা দিয়ে করো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো 47, 48, 49, এই 3 নাম্বার সংখ্যাটা এটা। এইভাবে প্রত্যেকটা মধ্যমান আমরা বের করে নেব। আর গণসংখ্যা তো আছেই, যোগ করলে 30টা হবে। এখন আমরা fi xi বের করব, এই যে গুণ করে এটার সাথে এটা গুণ করব, 220, 49-এর সাথে 5 গুণন করলে 245, 54-এর সাথে 7 গুণন করলে এটা। তো এইভাবে সবগুলো গুণ করার পরে এগুলোকে আমরা যোগ করব, সামেশন বের করব, যোগ করলে আমরা এটা পাবো। এখন আমরা জানি গড়ের সূত্র যেটা, এটা এখানে আমরা এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা পাবো। তো এটাই হবে গড়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আসলে প্রত্যেকটা ম্যাথই কিন্তু এখানে একই ধরনের, আর এখানে অনেকগুলো ম্যাথ, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো আশা করছি তোমরা আস্তে আস্তে মনোযোগ দিয়ে দেখবে। আর সবগুলো তো তোমাদের একসঙ্গে প্রয়োজন হবে না, যখন যেটা প্রয়োজন সেটা তোমরা দেখে নেবে। এক জায়গায় গোছানো থাকবে, এই জন্য আমি সবগুলো এক জায়গায় করে দিচ্ছি। 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেয়া হলো। তো সঞ্চয় টাকায় আছে, দেখো একটা রেঞ্জ দেয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেয়া আছে, আর প্রত্যেক শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যা দেয়া আছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। তো বুঝতেই পারছো, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে প্রথমেই আমাদের এই যে এটা সম্পূর্ণটা লিখে নিতে হবে। তাহলে দেখো আমি তোমাদের এখানে রেডি আকারে দেখাচ্ছি, যেহেতু এটা জাস্ট বুঝতে পারলেই হলো,
নইলে অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি ম্যাথ এখানে আছে। তো সারণীটা দেখো, এই যে সঞ্চয় আর গণসংখ্যা কিন্তু আমাদের প্রশ্নেই দেয়া আছে, ঠিক আছে। এটা আমরা এখানে লিখে নিলাম। আর ক্রমযোজিত গণসংখ্যা হলো প্রথম সংখ্যাটা যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে। তারপরে এই 6-এর সাথে পরের গণসংখ্যাটা যোগ হবে, তাহলে হবে 14। 14-র সাথে 13 যোগ হবে, তাহলে 27। 27-এর সাথে 10 যোগ হয়ে 37। 37-এর সাথে 8 যোগ হয়ে 45। 45-এর সাথে 5 যোগ হয়ে 50, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। তাহলে ক নম্বরে আনসার শেষ। এবার খতে আছে সারণী থেকে গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমরা এটার একটা ফর্মুলা জানি। গড় নির্ণয়ের ফর্মুলাটা হলো সামেশন অফ fi(xi) ভাগ n, ঠিক আছে। সামেশন অফ fi(xi) বাই n। তো এখন এই সামেশন অফ fi(xi) আমাদের বের করতে হবে। আর n তো আমরা জানি, n হলো গণসংখ্যার যোগফল, গণসংখ্যা যেটা প্রশ্নে দেয়া আছে সেটার যোগফল। তাহলে সারণী আমাদের বের করতে হবে। দেখো আমাদের সারণী এটা আমাদের প্রশ্নেই দেয়া আছে, আর এই গণসংখ্যা এটাও আমাদের প্রশ্নে দেয়া আছে। আমাদের শুধু এই যে xi আর fi(xi) এই দুইটা লাইন এক্সট্রা বানাতে হবে। তাহলে আমরা এভাবে একটা চার্ট এঁকে নেব। শুরুতেই প্রথমে উপরে লেখার জন্য এই যে 4টা ঘর থাকবে, আর তারপরে প্রশ্নে যেটা দেয়া আছে এটা লিখব, আর গণসংখ্যার ঘরে এটা লিখব। এখন দেখো আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হবে, আর এটাই হলো xi, আর গণসংখ্যা হলো fi, ঠিক আছে। আর fi(xi) মানে xi আর fi গুণ করলে যেটা হয় সেটা হবে এই লাইনে, ঠিক আছে। এখন শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করব? এই যে প্রথম শ্রেণীব্যাপ্তি আর শেষ, সর্বনিম্ন আর সর্বোচ্চ, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। 41 যোগ 50 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 91। তাহলে 45.5, এই যে এটা, ঠিক আছে। এরপরেরটা আবার 51 যোগ 60 ভাগ 2, তাহলে পাবো 55 যোগ 5, 55.5, এই যে এটা। তার মানে প্রত্যেকটার প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা সেটাই হলো শ্রেণী মধ্যমান। প্রত্যেকটা আমরা এভাবে বের করে নেব। এখন এখানে আমরা গণসংখ্যা লিখব সবগুলো। এই দুইটা আমি বারবার বলছি, এই দুইটা কিন্তু প্রশ্নেই আছে। এখন fi(xi) তার মানে এটা আর এটা গুণ করে দেব। গুণ করলে আমরা পাবো এই যে এটা। আবার এই যে 55.5 আর 8 গুণ করলে পাবো এই যে এটা। আবার এই 65.5কে 13 দিয়ে গুণ করলে পাবো এটা, ঠিক আছে। 75.5 গুণন 10, এটা। তো এইভাবে আমরা সবগুলো গুণ করে এই পর্যন্ত বের করে নিলাম। এখন n হলো এই সবগুলোর সমষ্টি, যোগ করলে যেটা হয় সেটাই হবে 50। আর সামেশন অফ fi(xi) মানে সামেশন মানে যোগফল, এই চিহ্নটা হলো সামেশনের। এই সবগুলো যোগ করে আমরা পাবো এটা। তাহলে এখন আসো আমরা গড় নির্ণয় করি। গড় হলো সামেশন অফ fi(xi) বাই n। তাহলে fi(x) এর মান বসিয়ে দাও আর n এর মান বসিয়ে দাও, এই যে এটা। ভাগ করলে আমরা পাবো এটা, এটাই হবে আনসার, গড়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই। নিচে সারণীতে 200 জন শিক্ষার্থীর পছন্দের ফল দেখানো হলো। প্রদত্ত উপাত্তের পায়চিত্র আঁকো। তো দেখো এই যে ফল, 4 ধরনের ফল দেয়া আছে আর শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে। কোন ফল কতজন পছন্দ করে? কাঁঠাল পছন্দ করে 30 জন, লিচু 80 জন, জামরুল 20 জন। তাহলে এইভাবে 4টা ফলের পছন্দের তালিকা দেয়া আছে। 200 জন ছাত্র টোটাল, এই তার মানে এই যে শিক্ষার্থীর সংখ্যা এই সবগুলো যোগ করলে আমরা পাবো 200 জন। এখন আমরা এটা পায়চিত্র,
পাইচিত্র তো তোমরা নিশ্চয়ই জানো, এই যে পিঠার আকারে বা বৃত্তের আকারে, হ্যাঁ, যে চিত্রটা অঙ্কন করা হয় সেখানে যে পার্টটা দেখানো হয়, এই যে এখানে যেটা আছে, পরের প্রশ্নে যেটা আছে, এটা তোমরা দেখো, পাইচিত্র হলো এই যে এটা। ঠিক আছে, একটা বৃত্তের ভিতরে কোন অংশ, কতটুকু অংশ এই যে কাঁঠাল পছন্দ করে, কতটুকু অংশ আম পছন্দ করে, এগুলো এভাবে আকার নামে হলো এই যে পাইচিত্র। ঠিক আছে, পাই মানেই হলো কেক বা পিঠা। ঠিক আছে, সেখান থেকে কিন্তু এই আইডিয়াটা এসেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখন দেখো, এই যে পাইচিত্রটা, এই পাইচিত্র আঁকতে গেলে আমাদের কিন্তু এখান থেকে কোণের প্রয়োজন হবে। এই যে আমরা এটা আঁকবো, এটা কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ। এখন এই কোণটা আমরা কিভাবে বের করব? এখন একটা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হলো 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কোণগুলো কিন্তু বের করে নিতে হবে। তো দেখো, প্রথমে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি, আর আমাদের শিক্ষার্থীর সংখ্যা হলো টোটাল 200 জন। তাহলে দেখো, এই 200 জনের জন্য কোণ হবে 360 ডিগ্রি, তাই তো? কারণ আমাদের যেহেতু 200 জন আছে, এই 200 জনকে আমরা এই 360-এর মধ্যে ভাগ করব। তাহলে একজনের জন্য কত? একজনের জন্য কোণ হবে 360 ভাগ 200। তাহলে এখান থেকে আমরা পাবো 1.8 ডিগ্রি। এখানে একজনের জন্য বের করে নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের বের করতে হবে এরপরে 70 জনের জন্য। তাহলে দেখো, 70 জনের জন্য কত? তাহলে একজনের জন্য 1.8 হলে 70 জনের জন্য 70 দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে। 70 জনের জন্য কত ডিগ্রি কোণ? আবার একইভাবে 30 জনের জন্য কত? তাহলে 1.8-এর সাথে 30 গুণ করলেই কিন্তু আমরা ডিগ্রিটা পেয়ে যাচ্ছি, কোণটা পেয়ে যাচ্ছি। তারপরে 80 জনের জন্য কত ডিগ্রি কোণ? 80 জনের জন্য 1.8-এর সাথে 80 গুণ করলেই পাচ্ছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা কোণ বের করে নেব। দেখো, এই যে একজন শিক্ষার্থীর জন্য কোণ আমরা বের করে নিলাম 1.8 ডিগ্রি। তাহলে 70 জন শিক্ষার্থীর জন্য এই যে 1.8-কে 70 দিয়ে গুণ দিলে 126। 30 জন শিক্ষার্থীর জন্য 1.8-কে 30 দিয়ে গুণ করলে 54 ডিগ্রি। তো এইভাবে সবগুলো বের করব। এখন এখানে তোমাদের বইয়ে কিন্তু আছে এভাবে, চাইলে তোমরা এভাবেও করতে পারো, যে এটাকে বের করলা না, ঠিক আছে, একজনের জন্য বের করার দরকার নেই, সবগুলোর সাথেই এই যে আমি এখানে একটু লিখে দেই, চাইলে তোমরা এটাও করতে পারো, যে এই যে 70 জন শিক্ষার্থীর জন্য কি করব আমরা? 360 ভাগ 200 গুণন 70 ইকুয়াল টু 126 ডিগ্রি। 360 ভাগ 200 গুণন 30, তাহলে 54। আলটিমেটলি কথা কিন্তু একই, 60 ভাগ 80 ইন্টু 144। ঠিক আছে, এই যে 1.8 এটার জায়গায় এই 360 ভাগ 2 এটাই রেখে দিলাম, কারণ এটার মানে কিন্তু 1.8 ডিগ্রি, তাই তো? এই মানটাকে মান আকারে না লিখে এই যে ভাগ আকারেই এভাবে লিখে দিলাম। তো তোমরা চাইলে এটাও করতে পারো, এটাও করতে পারো, দুইটাই হবে, কোনো সমস্যা নেই। এখন চলো আমরা পাইচিত্রটা এঁকে নিই। তাহলে নিচে আমের জন্য 126 ডিগ্রি, এই যে 70 জন শিক্ষার্থী এটা হলো আম পছন্দ করে, সেই জন্য বলা হয়েছে আমের জন্য 126 ডিগ্রি, কাঁঠালের জন্য 54 ডিগ্রি, লিচুর জন্য 144 ডিগ্রি, আর জামরুলের জন্য 36 ডিগ্রি কোণ দ্বারা পাইচিত্র দেখানো হলো। তাহলে প্রথমেই তোমরা একটা বৃত্ত এঁকে নেবে পেন্সিল কম্পাস দিয়ে, ঠিক আছে? তারপরে এই বৃত্ত থেকে এই ব্যাসার্ধটা এঁকে নেবে। ব্যাসার্ধ এঁকে এখন তোমরা এখানে তোমাদের প্রোটেক্টর বা চাঁদা যেটা আছে, চাঁদাটাকে এখানে বসাবে। চাঁদার মাধ্যমে এই বাহুর উপরে এই যে ব্যাসার্ধ আঁকলাম এটার উপরে চাঁদার সাহায্যে এই কোণটা আঁকবে, এখানে বসাবে। চাঁদাটাকে এখানে বসালে এখানে জিরো বসিয়ে এখান থেকে 126 ডিগ্রি যাবে। এই যে এখানে একটা বিন্দু দেবে, দিয়ে এটা যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে যেটা 126 ডিগ্রি, তাহলে আম
126 ডিগ্রি। এরপরে এখন এই দাগটার কথা ভুলে যাও, এই যে পরের দাগটা এটার সাথে আমরা কোণ আঁকবো। ঠিক আছে, এই দাগের উপরে তোমরা চাঁদাটাকে বসাও, বসে এইখানে 0 বসাও, 0 বসিয়ে এদিক থেকে যাও। তো কাঁঠাল কত? 54 ডিগ্রি। তাহলে চাঁদার এই 0 থেকে 54 পর্যন্ত দেখো, দেখে এখানে একটা বিন্দু দাও, দিয়ে এই যে এটা যোগ করে দাও বৃত্তের সাথে। তাহলে কাঁঠাল 54 ডিগ্রি হয়ে গেল। শুধু এই বাহুটার কথা চিন্তা করো। ঠিক আছে, এইটার উপরে চাঁদা বসাও, বসিয়ে এইখানে 0 বসাও, 0 ডিগ্রি। তারপরে এদিক থেকে আসো, এভাবে আসতে থাকো, এসে দেখো 144 কোথায়? এই যে 144 ডিগ্রি লিচু। তাহলে চাঁদার 144 কোথায়? এখানে একটা ডট দাও, ডট দিয়ে এই যেটা যোগ করে দাও। ঠিক আছে, চাঁদাটা কিন্তু এই যে এটার মধ্যে বসবে। তাহলে লিচু 144 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। এবার শুধু এই বাহুটা চিন্তা করো। ঠিক আছে, এখন কিন্তু আর প্রয়োজনও নাই, যেটা বাকি থাকবে এই বাহু, এই দাগটা কিন্তু আমাদের আগে থেকেই আছে, এটা আমরা আগেই এঁকে নিয়েছিলাম, আর এটা এখন দিলাম। তাহলে এই কোণটা অটোমেটিক্যালি 36 ডিগ্রি হয়ে যাবে। তারপরেও তোমরা যদি চাও এইখানে চাঁদাটা বসিয়ে দেখতে পারো, বসে এখানে 0 বসাও চাঁদার, তারপর এদিক দিয়ে যাও, দেখবে এখানেই 36 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে জামরুল 36 ডিগ্রি। তাহলে এটাই হয়ে গেল আমাদের পাইচিত্র। এটাই কিন্তু আমাদের অঙ্কন করার কথা ছিল। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একবার যদি বুঝতে পারো তাহলে বারবার তৈরি করতে পারবে, কোনো সমস্যা হবে না। যে কোনো ডিগ্রি দেওয়া থাকলে ইজিলি বের করতে পারবে। মেইন কাজ হলো আমাদের এই কোণগুলো বের করে নেওয়া। তাহলে আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। এবার 18 নম্বরটা দেখো। 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায়চিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। এখন জাস্ট এই 17 নম্বরের উল্টাটা। ঠিক আছে, তোমাদেরকে শুধু এই পায়চিত্রটা দেখানো আছে, আর পায়চিত্রে এটা বলা আছে কিন্তু দেখো, এই যে 720 জন টোটাল শিক্ষার্থী, তার মধ্যে বাংলা 90 ডিগ্রি, ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, আর সঙ্গীত 50 ডিগ্রি। ঠিক আছে, এই যে এতক্ষণ যেটা আমরা পায়চিত্র আঁকলাম ঠিক সেভাবে একটা চিত্র দেয়া আছে। এখান থেকে আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে যে বাংলা কতজনের পছন্দ। ঠিক আছে, কতজন, এই যে এভাবে বের করতে হবে সংখ্যায়, যে বাংলা 40 জনের পছন্দ, ইংরেজি 50 জনের পছন্দ, এরকম। ঠিক আছে, এভাবে এই ধরনের একটা চিত্র বের করতে হবে। তাহলে এখানে শুরুতেই তোমরা একটু দেখে নাও, বুঝে নাও। এই যে কেন্দ্রে কোণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণটা আমরা কতজনের জন্য ভাগ করব? 720 জনের জন্য। তাহলে 360 ডিগ্রি কোণের জন্য মানুষ হলো 720 জন, তাই তো? তাহলে 1 ডিগ্রি কোণের জন্য কত? 720কে 360 দিয়ে ভাগ করি, এতজন। তাহলে ঠিক আগের বারের মতো এটা কিন্তু আমরা বের করে নিতে পারি 2 জন। ঠিক আছে, 1 ডিগ্রি কোণের জন্য 2 জন। তাহলে এখন আমাদের এই দেখো এখানে ডিগ্রি দেয়া আছে। 90 ডিগ্রি কোণের জন্য কত? 90 ডিগ্রি কোণের জন্য 2 এর সাথে 90 গুণ করে দেব, তাহলে 180 জন। তারপরে আছে কত? ইংরেজি আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের জন্য কত? 2 গুণন 30, তাহলে 60 জন। ঠিক আছে, তো এই যে এখানে আমি 2 জন বের করে তারপরে করলাম। এখন 2 জনের জায়গায় আমরা কি বসাতে পারি? এটাও বসাতে পারি। ঠিক আছে, তোমাদের বই অনুযায়ী এই যে 720 360 গুণন 90 ইকুয়াল টু 180, প্রত্যেকটা আমরা এভাবে বসাতে পারি। তো এখানে দেখো, এখানে তোমাদের বইয়ের মতো করেই করেছি। এখানে বৃত্তের কেন্দ্রের সৃষ্ট কোণ 360 ডিগ্রি, শিক্ষার্থীর সংখ্যা
এই যে নির্ধারিত কোণ গুণন মোট শিক্ষার্থী ভাগ 360, মানে এই যে এটা গুণন নির্ধারিত কোণ, কোণ হলো বাংলার জন্য যেটা। তাহলে দেখো বাংলায় পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা এই যে 720কে 360 ডিগ্রি ভাগ দিয়ে 90 দিয়ে গুণ করবে, ঠিক আছে। ইংরেজি পছন্দ করে, এটাকে তোমরা আরেকটু গুছিয়ে লিখতে পারো 720 ভাগ 360 গুণন 90, 180। আবার এটাও হবে 720 ভাগ 360 গুণন, ইংরেজি পছন্দ করে 30 জন 30 ডিগ্রি, তাহলে এটা হবে 60 জন, এভাবে লিখতে পারো। তাই গণিত পছন্দ করে 720 ভাগ 360 গুণন, তাহলে হবে 100 জন, ঠিক আছে। এভাবে বিজ্ঞান পছন্দ করে 720 ভাগ 360 গুণন 60 ডিগ্রি দেয়া আছে বিজ্ঞানের জন্য, তাহলে 120 জন, ঠিক আছে। এই জায়গাটায় এভাবে লিখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর এখানে যদি তোমাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, এটার জায়গায় তোমরা এটা লিখে নিতে পারো। 360 ডিগ্রি কোণের জন্য 720 জন, 1 ডিগ্রি কোণের জন্য এতজন, ঠিক আছে। এটা জাস্ট বোঝার ব্যাপার, যেভাবেই করো সেটাই কিন্তু কারেক্ট। এখানে আমি এটাও লিখে দিচ্ছি, যে যেভাবে পছন্দ করো। 360 ডিগ্রি কোণের জন্য 720 জন, অতএব 1 ডিগ্রি কোণের জন্য 720 ভাগ 360 জন, ঠিক আছে। তারপরে এটা লিখলেই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পাই চিত্র আঁকতে হয়, আবার পাই চিত্র থেকে কিভাবে সংখ্যা বের করতে হয়। এখানে কিন্তু আমরা দুটোই করে ফেললাম। তো তোমরা যদি একটা করে নিয়ম ভালো করে জেনে রাখো, তাহলে কিন্তু এই ধরনের যে কোনো ম্যাথ আসলে তোমরা সেটা ইজিলি সলভ করতে পারবে, আর কোনো প্রবলেম হবে না। তারপরে বিজ্ঞানের পরে ধর্ম আর গণিত। এরপরে আছে ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি। তাহলে ধর্ম এই যে 80 দিয়ে গুণ দিলাম 160 জন, আর সঙ্গীতের জন্য 50 দিয়ে গুণ দিলাম 100 জন, ঠিক আছে। তো এভাবে সবগুলো সংখ্যা আমাদের বের করে নিতে হবে। এবার আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নেব। 50 জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেয়া হলো। তাহলে এই যে গণসংখ্যা হলো এই যে এগুলো যোগ করলে আমরা 50 জন পাবো। 50 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর, যেমন 60 জন পেয়েছে 5 জন, 60 নম্বর পেয়েছে 5 জন, 65 নম্বর পেয়েছে 8 জন, 70 পেয়েছে 11 জন, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন মধ্যক নির্ণয় করো। তাহলে চলো আগে মধ্যকটা বের করে ফেলি, তারপরে আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব। এখন দেখো, যেহেতু মধ্যক নির্ণয় করতে হবে, আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হবে। তো এটা তো আমাদের প্রশ্নেই দেয়া আছে, তো এটার সাথে আমরা আরেকটা ঘর করে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নেব। আর ক্রমযোজিত গণসংখ্যা আবার আমি বলে দিই, দেখো গণসংখ্যা 5 প্রথম যেটা আছে সেটা সরাসরি সেটাই হবে। তারপরে এটার সাথে এই যে 8 যোগ করে 13 হবে। তারপরে 13-র সাথে 11 যোগ করে 24, 24-এর সাথে 15 যোগ করে 39, 39-এর সাথে 8 যোগ করব 47, 47-এর সাথে 3 যোগ করলে 50। এইভাবে ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা বের করে নেব। এখন আমাদের মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটা হলো, আমরা জানি যদি n = জোড় সংখ্যা হয়, তো n হলো 50, যেটা হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলো এটার যে সূত্রটা আমি একটু লিখে দেই, তোমরা যারা উদাহরণ করেছো তারা তো দেখেই থাকবে। n/2 =
প্লাস n/2 প্লাস 1তম পদ। আচ্ছা, আমি যেহেতু সমষ্টি বের করেই ফেলেছি, প্লাস দিয়েছি, প্লাস এততম পদ ভাগ 2। তো এখানে দেখো n হলো 50, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে এখানে মান বসিয়ে দাও, 50/2, 50/2 যোগ 1তম পদ 2, তাহলে এখানে 25 প্লাস 26তম পদ ভাগ 2। এখন এই 25তম পদ কোনটা? 25তম পদ হলো এই ক্রমযোজিত সংখ্যা দেখে আমাদের বের করতে হবে। এই যে এইখানে আছে 24 পর্যন্ত, ঠিক আছে? তার মানে এই 24-এর পর থেকে 25 থেকে শুরু করে 39 পর্যন্ত কিন্তু এই ঘরে আছে, ঠিক আছে? এই ঘরে, তার মানে এটা হলো প্রাপ্ত নম্বর হলো 75, ঠিক আছে? যে ঘরে থাকবে সেই ঘরের নম্বরটা আমরা নেব। তাহলে দেখো 25ও এখানে, 26ও এখানে, দুইটাই তাহলে 75 হবে। 25তম এবং 26তম দুটোই 75 ভাগ 2, তাহলে এটা হবে 75, ঠিক আছে? এই মধ্যক 75, এটাই এখানে এভাবে দেখানো হয়েছে। প্রথমে n কে 2 দ্বারা ভাগ করে 25 পেয়েছি, তাহলে এই যত পাবো 2 দ্বারা ভাগ করে 25, তার মানে 25 আর তার পরের পদটা নিতে হবে 26। এখানে n কে যা 2 দিয়ে ভাগ করলে যা পাবো, হ্যাঁ, n যদি এখানে 40 থাকতো তাহলে এখানে পেতাম আমরা 20, তাহলে 20 আর 21 নিতে হতো। যেটা পাবো সেটা আর তার পরের সংখ্যাটা, পরেরতম পদ, 25তম পদ, 26তম পদ, ঠিক আছে? যোগ করে এই যে 75। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এর পরের প্রশ্নটাতে চলে যাব, খ নাম্বার। দেখো খ নাম্বারে আছে গড় নির্ণয় করো। তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা গড় নির্ণয় করেছি। গড় নির্ণয়ের সূত্র হলো গড় ইকুয়াল টু সামেশন অফ fi(xi)/n। তো একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে, যদি একটা শিখে নাও সবগুলোই সম্ভব। তো দেখো প্রাপ্ত নম্বর প্রশ্নে দেয়াই আছে, গণসংখ্যাও দেয়া আছে, এখানে n ইকুয়াল টু 50 আমরা পেয়ে গেলাম, এই সবগুলো যোগ করলেই 50। আর এই প্রাপ্ত নম্বরটাই কিন্তু xi আর গণসংখ্যা fi, ঠিক আছে? তাহলে fi(xi) কি? এই যে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা এই দুটো গুণ করলেই fi(xi), ঠিক আছে? এই 65 গুণন 8 ইকুয়াল টু 520, 70 গুণন 11 ইকুয়াল টু 770, 75 গুণন 15 ইকুয়াল টু এটা, 80 গুণন 8 ইকুয়াল টু 640, 85 গুণন 3 ইকুয়াল টু 255। তো এভাবে সবগুলো fi(xi) বের করা হয়ে গেলে এটার সামেশন, মানে এই সবগুলো আমরা যোগ করব, এটা সামেশনের চিহ্ন। তাহলে যোগ করে যেটা পাবো সেটা হলো এটা। এখন গড় বের করে ফেলি। গড়ে আমরা জাস্ট এই fi(xi) এর মান বসিয়ে দেবো এটা, আর n হলো 50, তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো এই যে 72.2, এটাই হবে গড়। এবার বলা হয়েছে গ নাম্বারে আছে প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো। তাহলে দেয়া আছে কি কি? দেয়া আছে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা, এখান থেকে পাইচিত্র আঁকতে হবে। এর আগেও কিন্তু আমরা একটা পাইচিত্র এঁকেছি ঠিক এভাবেই। আমাদের প্রথমে তাহলে কোণ বের করে নিতে হবে, ঠিক আছে? এই যে প্রাপ্ত নম্বর, এই নম্বরে কত ডিগ্রি কোণ হবে সেটা আমাদের বের করে নিতে হবে। একই রকম দেখো বৃত্তের ক্ষেত্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি, আর এখানে মোট গণসংখ্যা হলো 50 জন, ঠিক আছে? 50 জন শিক্ষার্থীকে আমরা এই 360 ডিগ্রির মধ্যে ভাগ করে দেব, ঠিক আছে? তাহলে একজন কত পাবে? একজন পাবে 360 ভাগ 50, তাহলে 7.2 ডিগ্রি। একজনের জন্য কোণ হবে 7.2 ডিগ্রি। তাহলে এখন আমরা এক এক করে বের করে নেব 60 জনের জন্য কত। তাহলে 7.2 এর সাথে 60 গুণন করব। তারপরে 65-র জন্য কত দেখো, তাহলে এখানে 50 জন ছাত্রীর জন্য কোণ 360 ডিগ্রি, তাহলে একজন ছাত্রীর জন্য কোণ 7.2 ডিগ্রি। এখন 5 জন ছাত্রীর জন্য কোণ, এটা গুণন, গুণন চিহ্ন দেবে এখানে। সবগুলোই আমরা এক এক করে এই 7.2 ডিগ্রির সাথে
যতজন শিক্ষার্থী তত গুণ করে দেব। গুণ করলে আমরা কিন্তু এই ডিগ্রিটা পেয়ে যাব। এই ডিগ্রি দিয়েই আমরা পাই চিত্রটা আঁকবো। ঠিক আছে? তাহলে এটা বের করা তোমাদের জন্য আর তেমন কোনো কঠিন কাজ না আশা করব। কারণ একটা যখন করবে প্রথমটা কঠিন মনে হবে, দ্বিতীয়টা আর নিশ্চয় কঠিন মনে হবে না। এখন আমরা একটা পেন্সিল কম্পাস দিয়ে এভাবে যে কোনো সাইজের একটা বৃত্ত এঁকে নেব। হ্যাঁ, তারপরে কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ এঁকে নেবে, যে কোনো জায়গায়, যেখানে ইচ্ছা তোমার একটা ব্যাসার্ধ এঁকে নেবে। এঁকে এখন প্রথম কোণ থেকে আমরা শুরু করব। প্রথম কোণ আমরা কত পেয়েছি? এই যে 5 জন ছাত্রীর জন্য প্রথম, এই যে আমাদের গণসংখ্যা দিয়ে বের করতে হবে। 5 জন ছাত্রীর জন্য কত ডিগ্রি কোণ, 8 জন ছাত্রীর জন্য কত ডিগ্রি, 11 জন কত, 15 জন কত, 8 জন কত। প্রাপ্ত নম্বর দিয়ে কিন্তু না। ঠিক আছে? এখানে আমরা এই সংখ্যা দিয়ে বের করছি কিন্তু কোণগুলো। ঠিক আছে? এখানে কিন্তু ভুল করো না, এখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে না, এখানে কতজন মানুষ সেই মানুষগুলোকে আমরা ভাগ করে দিচ্ছি। পাইচিত্রের বৈশিষ্ট্য কিন্তু তাই। এখন প্রথম আমরা বের করেছি এই যে 5 জনের জন্য 36 ডিগ্রি। তাহলে 36 থেকে শুরু করি আমরা। এই যে একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। এখন এই বরাবর তোমরা চাঁদা বসাবে। ঠিক আছে? চাঁদা বসিয়ে এইখানে বসাবে এই চাঁদার সেন্টারটা এখানে বসাবে। ঠিক আছে? সেন্টার এখানে বসাবে আর এখানে থাকবে 0 ডিগ্রি। তো এখান থেকে তোমরা দেখতে থাকবে 36 ডিগ্রি কোথায়, সেইখানে একটা ডট দেবে, তারপরে যোগ করে দেবে, এখানে স্কেল দিয়ে লাইন টেনে দেবে। তাহলে এই যে 36 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা এই বাহুটা নিয়ে কাজ করব। এইখানে চাঁদা বসাবে, সেন্টারটা এখানে, আর এইখানে 0 ডিগ্রি বসিয়ে এখান থেকে কাউন্ট করবে। কাউন্ট করে দেখবে এই যে 57.6 ডিগ্রি কোথায় আছে চাঁদায়, সেইখানে একটা ডট দেবে। প্রথমে 57 পর্যন্ত যাবে, 57-র পরে ওই যে 6 ঘর। ঠিক আছে? এখানে 10টা করে ঘর থাকে, তো এখানে 6টা নেবে, তাহলে 57.6 এখানে ডট দেবে, দিয়ে তারপরে চাঁদা উঠিয়ে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে এখানে দাগ টেনে দেবে। তারপরে এইখানে চাঁদা বসাবে, এইখানে সেন্টার করবে আর এইখানে 0 ডিগ্রি থাকবে। ঠিক আছে? চাঁদাটা এইভাবে থাকবে, এইভাবে বসাবে। এখানে তাহলে এখানে যদি 0 ডিগ্রি থাকে, এখন আমাদের কোণ হলো 89.2 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখতে থাকবো 89 কোথায়। 89-এর পরে 2 ঘর যাব, সেই পয়েন্টটাকে আমরা ডট দিয়ে এটা যোগ করে দেব। এখন আমরা চাঁদাটাকে এটার উপরে বসাবো। ঠিক আছে? এই বাহুর উপরে বসিয়ে আবার 108 ডিগ্রি কোণ নেব, এইভাবে দেখে এইখানে ডট দিয়ে এই যোগ করে দেব। তারপরে চাঁদাটা বসাবো এইখানে, এটার উপরে, তাহলে এইখানে থাকবে 0 ডিগ্রি। ঠিক আছে? এখান থেকে এখানে 0 ডিগ্রি থাকবে, এখান থেকে তোমরা এইভাবে গিয়ে দেখবে এই যে 57.6 ডিগ্রি, এখানে ডট দেবে, এটা যোগ করে দেবে। আর এই বাকি কোণটা কিন্তু আপনা আপনিই চলে আসবে, এটা আর মেপে বের করার দরকার হবে না, যেহেতু আমাদের আগের এটা ছিলই আর এখন এটা আমরা এঁকেছি। তাহলে এটা আমরা লিখে দেবো 21.6 ডিগ্রি। আর এই সবগুলো কিন্তু আমরা সিরিয়ালি এই কোণগুলো এঁকে নিলাম। ঠিক আছে? তো এটাই হয়ে গেল পাইচিত্র। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু ডিগ্রির পাশাপাশি তোমরা এই সংখ্যাটাও লিখে দিতে পারো, যে প্রথমটায় যে 5 জনের জন্য 36 ডিগ্রি, এখানে 5 জন এটা লিখে দিতে পারো। এরপরে 8 জন, 11 জন, 15 জন, 8 জন, 3 জন। আর নিচে অবশ্যই লিখবে চিত্র, পাইচিত্র। আশা করছি পাইচিত্র নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। প্রত্যেকটা কিন্তু একই ধরনের কাজ আমাদের করতে হলো। বারবার যত পাইচিত্রই আসুক, কাজ এটাই। প্রথমে কোণ বের করতে হবে, তারপরে সেটা দিয়ে চাঁদার সাহায্যে কোণগুলো এঁকে নিতে হবে একটা বৃত্তের ভিতরে। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেই।
20 নাম্বার, নিচে একটি সারণী দেওয়া হলো। এই যে সারণীটা দেখতে পাচ্ছ, শ্রেণীব্যাপ্তি আছে আর গণসংখ্যা আছে। ক নম্বর প্রশ্ন হলো 7, 5, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে দেখো উপাত্ত দেয়া আছে, তাহলে এগুলোর মধ্যক নির্ণয় করব আমরা। এগুলো প্রথমে আমরা সাজিয়ে লিখব। এখানে এলোমেলো আছে, সিরিয়ালি যাব, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে লিখব। তারপরে মধ্যক মানেই হলো, এখানে দেখো জোড় সংখ্যা আছে, কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা। তার মানে মাঝখানের দুইটা সাজানোর পরে মাঝখানে যে দুইটা পাবো সেই দুইটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করব। কিছুক্ষণ আগে যেটা বললাম, n-তম পদ প্লাস n/2 প্লাস n-তম পদ, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? আর এরপরে আছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো আর উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছে এখানে ছোট থেকে বড়। ঠিক আছে? তো এখানে যেহেতু 6টা আছে, n = 6 যার জোড় সংখ্যা, তাহলে পদ কি হবে? এই 6কে n/2 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 পেলাম। তাহলে এই 3তম পদ আর 4তম পদ যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এই যে n/2 প্লাস n/2 প্লাস 1, তাহলে n এর মান হলো 6। এভাবে তোমরা লিখে নিতে পারো। তাহলে দেখো 3 আর 4, ঠিক আছে? 3তম পদ আর 4তম পদ। এখন 3তম পদ আর 4তম পদ কোনটাই আমরা এখানে দেখব। এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ। তাহলে 3 আর 4 হলো মানে 5 আর 7, তাহলে 5 প্লাস 7 যোগ করলে হচ্ছে 12/2, তাহলে 6। তাহলে মধ্যক হলো 6, এটাই উত্তর। এবার প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করব। তো গড় নির্ণয়ের সূত্র আমরা জানি। গড় ইকুয়াল টু সামেশন অফ fi(xi)/n। তাহলে সারণীটা আমরা তৈরি করে নেব। সারণীর দেখো প্রশ্নে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু দেয়াই আছে। ঠিক আছে? তাহলে আমরা এই 4টা ঘর করে নেব, যেহেতু fi(xi) বের করতে হবে। শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, fi(xi) এটা বের করে যেটা দেয়া আছে শ্রেণীব্যাপ্তি সেটা আমরা লিখব, আর গণসংখ্যা যেটা দেয়া আছে সেটা হলো fi, সেটাও আমরা লিখে নেব। এখন এই শ্রেণীর মধ্যমান বের করতে হবে, এটা হলো xi। তাহলে এই যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা এটা দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, 20/29/2, তাহলে 39/2, এটা হবে 24.5। এই যে এটা পেলাম। আবার 30 + 39/2 আমরা পাবো এটা। তারপরে 40 + 49/2 এটা পাবো। 50/49 59/2 এটা পাবো। তো এইভাবে মধ্যমান বের করার নিয়মই হলো প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। বের করে নিলাম। আর গণসংখ্যা প্রশ্নেই দেয়া আছে। তাহলে fi(xi) মানে এটা গুণন এটা, এটা পাবো। তারপরে এইটা গুণন 6 এটা পাবো। এটা গুণন 18 = 809। তারপরে এই যে 54.5 গুণন 12 = এটা। এটা আর 8 গুণন করব 516 পাবো। এখন আমরা এটার সামেশন বের করে নেব fi(xi) এর, মানে এইটা যোগ করে দেব, সবগুলো যোগ করে আমরা এটা পাবো 2423। এখন এই গড়ের সূত্রে মান বসিয়ে দাও। সামেশন অফ fi(xi) এটা মান বসাও। 2423 ভাগ n হলো 54, n হলো এই সবগুলো সংখ্যার যোগ। তাহলে 54 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 44.87 প্রায়। এখানে আরো বড় সংখ্যা আসবে, তো আমরা দশমিকের পরে 2টা নেব। তাহলে আমরা গড় বের করে ফেললাম। এরপরে আমাদের আয়তলেখ নির্ণয় করতে হবে। এখন আয়তলেখ যেহেতু অঙ্কন করতে হবে,
আয়তলেখ হলো এই যে এরকম একটা জিনিস যেটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকা যাবে না। এটা তোমরা ক্লাস 7-এ শিখে এসেছো যে এই বার যেটা বলে এটার মধ্যে আলাদা আলাদা করা যাবে না। ঠিক আছে, এই যে এটা হবে না, এটা হলো ভুল। এটার মধ্যে এই যে এটার সাথেই লাগানো থাকবে, সেটা হলো আয়তলেখ। তো এখন সাথেই লাগানো হতে গেলে এই বিন্দুটা কিন্তু একই বিন্দু হতে হবে। হ্যাঁ, তো আমরা আয়তলেখ আঁকি কীভাবে? এই যে শ্রেণীব্যাপ্তি দিয়ে না, তো শ্রেণীব্যাপ্তি দিলে দেখো এটার যে শেষ পরেরটার শুরু একই হতে হবে। একই যদি না হয় তাহলে তো এই একই লাইন থেকে উঠবে না, তাই না? এটা আলাদা লাইনে চলে যাবে। এটা যদি 29 হয়, এটা যদি 30 হয়, তাহলে দুইটা দুই লাইনে চলে গেল না? যে এটা যদি 29 হয়, এটা 29 হতে হবে। এটার শেষ আর এটার শুরু দুইটাই 29 হতে হবে, তাহলে হবে, তাই না? তাহলে দেখো এখানে আছে 29, এখানে 30। এই জন্য এই দুইটাকে আমাদের একই রকম করে নিতে হবে। তাহলে একই রকম করার জন্য আমরা যেটা বলি এটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীসীমা। আর সেটা করতে গেলে আমরা কি করি? এটা কিন্তু প্রশ্নে দেয়াই আছে, গণসংখ্যাও দেয়াই আছে। তো আমরা এখানে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জন্য একটা চার্ট তৈরি করে নেব, এভাবে এঁকে নেব। তো এই দুইটা প্রশ্ন অনুযায়ী আমরা লিখে নেব। আর এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। এই যে 20, এখান থেকে আমরা 0.5 কমিয়ে দেব। ঠিক আছে, তাহলে 20 থেকে 0.5 বিয়োগ করো, তাহলে হবে 19.5, সেটা আমরা লিখব। আর এই যে আমরা এখান থেকে বিয়োগ করলাম, এটা এখানে নিয়ে যোগ করে দেব, 29-এর সাথে যোগ করে দেব, তাহলে 29.5 হবে এটা। একইভাবে প্রত্যেকটাই একই কাজ করব। এই 30 থেকে আমরা 0.5 বিয়োগ করে দেব, তাহলে পাবো 29.5। আর এই 39-এর সাথে 0.5 যোগ করে দেব, তাহলে পাবো 39.5। তাহলে দেখো এখানে কিন্তু পার্থক্য থাকলো না, আমরা একটা থেকে কমিয়েছি আর একটা থেকে আরেকটাতে বাড়িয়েছি। তাহলে এখানে যা ছিল এখানেও কিন্তু তাই আছে। তো একইভাবে এখানেও আমরা 0.5 কমিয়ে দেব, এখানে বাড়িয়ে দেব, এটাতে কমিয়ে দেব, এখানে বাড়িয়ে দেব, এখানে 0.5 কমিয়ে দেব, এখানে 0.5 বাড়িয়ে দেব। তো এই যে পেয়ে গেলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন এটার মাধ্যমে আমরা আয়তলেখ আঁকবো। তো আয়তলেখের জন্য তোমাদের প্রথমে একটা ছক কাগজ নিয়ে নিতে হবে বা গ্রাফ পেপার। এখানে কোনটাকে তোমরা কত 2 ঘর নিচ্ছ নাকি 3 ঘর নিচ্ছ সেটা কিন্তু এখানে অবশ্যই লিখে দিতে হবে। এটা যে এরকমই হতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে আরও বড় করে আঁকতে পারো। এটা তুমি যদি 4 ঘর সমান 1 ইউনিট নাও তাহলেও কিন্তু আরও বড় হবে এটা। যত ঘর নেবে। এখানে বলা হয়েছে x অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 1 একক ধরা হয়েছে, আর y অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। তো এখানে যে প্রত্যেকটা ঘরকে 1 ধরা হয়েছে, তো তুমি যদি এখানে প্রতি 2 ঘরকে বলো, প্রতি ঘরকে না বলে 2 ঘর বা 4 ঘরকে 1 একক ধরা হয়েছে, তাহলে 4টা করে নিতে হবে, 4টা করে 1 হবে, এরপরে আরও 4টা পরে 2, আরও 4টা পরে 3, এরকম হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আরও বড় আসবে, এত ছোট হবে না। আর এই মূল বিন্দু থেকে 19.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলোর বিদ্যমান বোঝানো হয়েছে। এই যে এখানে দেখো প্রথমেই আমরা x অক্ষ এঁকে নেব, এভাবে y অক্ষ এঁকে নেব, এটা x y, আর এখানে 0 মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে প্রথমে আমরা এখানে লিখব, প্রথমটা হলো এই যে 19.5, তারপর লিখব 19.5, এরপরে 29.5, এরপর 39.5, 49.5, 59.5, 69.5। ঠিক আছে, এই যে প্রথম এটা লিখলাম আর তারপরে এগুলো। আর এদিকে হলো, তাহলে এদিকে আমরা কি দিলাম? এদিকে হলো অবিন্যস্ত শ্রেণীব্যাপ্তি, এটা আমরা লিখে দিব অবিন্যস্ত শ্রেণীব্যাপ্তি, যেখানে লেখাই আছে। আর এদিকে নিব গণসংখ্যা, তাহলে এখানে গণসংখ্যা লিখে দেব, গণসংখ্যা দিয়ে আরও দিব। আর গণসংখ্যাগুলো আমরা নিব এটার উপরে ভিত্তি করে। এখানে দেখো সর্বোচ্চ 18 আছে, তাহলে আমরা 20 পর্যন্ত নিতে পারি। আমরা যদি 5 করে ধরি, এটা নিলাম 5, 10, 15, 20, তাহলে যেহেতু 18 পর্যন্ত আমাদের লাগবে 20 পর্যন্ত হয়ে যাবে। এখন এই শ্রেণীব্যাপ্তিতে আছে 10 জন, তাহলে এই যে 10 পর্যন্ত আমরা এঁকে নেব। এই যেখানে গণসংখ্যা 10,
ঠিক আছে, আর এই শ্রেণীব্যাপ্তি হলো এটা, তাহলে 10 নিয়ে নিলাম। আর এরপরটা আছে দেখো 29 থেকে 39, এটা আছে 6, এই যে 29 থেকে 39 6, এখানে 5, তাহলে 5-এর পরে 1 ঘর, এই এঁকে নিলাম। এরপরে আছে 39 থেকে 49, এটাই আছে 18 জন, তাহলে এখানে দেখো 20, তাহলে 20-এর নিচে 2 ঘর 18, তাহলে এখানে এঁকে নিলাম। আর এরপরে আছে 12, এই যে 10-এর উপরে 2 ঘর, এই 12, তারপরে যেটা আছে এটাও আমরা এঁকে নিলাম, এটা আছে 8। তাহলে এইভাবে আয়তলেখটা কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল। আমরা এভাবে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে যখন আঁকবো, আঁকার পরে কিন্তু আমরা অবশ্যই এটা একটু পেন্সিল দিয়ে লাইট করে, তোমরা জাস্ট এভাবে স্কেচ করে, যে বলে স্কেচ করে দেবে হালকা করে, এই যে জাস্ট এই কালারটা আসবে, এরকম একটা কালার আসবে, হালকা করে করবে, বেশি ডার্ক না, সময় নষ্ট করা যাবে না। এটা করলে তাহলে গ্রাফের মধ্যে তোমাদের এই জিনিসটা সুন্দরভাবে দেখা যাবে, আয়তলেখটা। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নের আনসারটা শেষ হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন মানে 21 নম্বর প্রশ্ন, আর এটাই এই চ্যাপ্টারের এবং এই বইয়ের শেষ প্রশ্ন। নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দেয়া হলো টাকায়, এখানে 40টা সংখ্যা আছে তার মানে, হ্যাঁ। তাহলে প্রথম প্রশ্ন হলো উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তার মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এটা তো একেবারে ইজি, তোমরা সবচেয়ে ছোটটা খুঁজে বের করবে, সেটা কিন্তু কেটে দেবে, যেটা পাবে সেটা কেটে কেটে এভাবে সিরিয়ালে যাবে, তাহলে ভুল হবে না। আর অবশ্যই লেখার পরে গুণে দেখবে যে সেখানে 40টা সংখ্যা আছে কিনা, কারণ এখানে 40টা আছে। এরপর আমরা মধ্যক ও প্রচুরক নির্ণয় করব, তারপর শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করা। তো অনেকগুলো জিনিস বের করতে হবে আমাদের। তাহলে প্রথম প্রশ্ন অনুযায়ী উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই, এই যে আমরা এভাবে সাজিয়ে নেব, সবচেয়ে ছোটটা 122, তারপর 125, 132, এভাবে আমরা এক এক করে লিখে, আর কোনো সংখ্যা একই সংখ্যা যদি 2 বার থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের পরপর লিখতে হবে। যেমন এখানে দেখো 140 3 বার আছে, 3 বারই আমরা লিখেছি। এবার এই যে 145 2 বার আছে, 2 বারই লিখেছি। 148 এখানে 2 বার আছে, 2 বারই লিখতে হবে। ঠিক আছে, মোট কথা সবগুলো কাউন্ট করে দেখতে হবে যে এখানে 40টা আছে কিনা। এই দেখো সর্বোচ্চ হলো 175। তাহলে ক নাম্বার প্রশ্নের আনসার হয়ে গেল। এবার খ নাম্বার আছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো মধ্যক মানেই আমরা জানি, এখানে দেখো সংখ্যা আছে n = 40, যা জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে মধ্যক হবে 20তম পদ আর 21তম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে 20তম পদ 21তম পদ কোনটা সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা কাউন্ট করে 20তম পদটা বের করে নেব যে কোনটা আছে 20তম পদ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, এই যে 20 আর এটা 21, এই দুইটা পদের মান আমরা বসিয়ে দিলাম, একে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এই যে 150 হলো আমাদের মধ্যক। আর প্রচুরক, প্রচুরক দেখো এখানে ইজি, কোনো তোমার ফর্মুলার প্রয়োজন হবে না, কারণ এখানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা আছে সেটাই কিন্তু প্রচুরক। দেখো 145 2 বার আছে, আবার 140 কিন্তু 3 বার আছে, তাহলে এখানে 140টাই হলো প্রচুরক। 2 বার অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু 3 বারেই একটাই সংখ্যা আছে, যে 155 2 বার আছে, তাহলে এখানে প্রচুরক হলো 140। তাহলে আমরা বলবো উপরোক্ত ঊর্ধ্বক্রম সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে, অতএব প্রচুরক 140। এরপর শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। তাহলে যেহেতু এটা সারণী তৈরি করতে হবে, তাহলে আমাদের কিন্তু শ্রেণী সংখ্যা বের করতে হবে, আর শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসর বের করতে হবে।
প্রথমে সর্বোচ্চ সংখ্যাটা নিয়ে নেব। এখানে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা কিন্তু ইজি, এটা থেকে বের করব। এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ সংখ্যা 175, সর্বনিম্ন সংখ্যা 122। আর পরিসরের সূত্র হলো সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করে 1 যোগ করতে হবে, তাহলে পাবো 54। ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করে দিলাম। তাহলে শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা হলো এই পরিসরকে, এই যে শ্রেণী ব্যবধান 5 বলা হয়েছে, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটাই হলো শ্রেণী সংখ্যা। কিন্তু শ্রেণী সংখ্যা কখনোই দশমিকে হবে না। দশমিকের পরে যদি কিছু থাকে তাহলে অবশ্যই এই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হবে। মানে এখানে যা থাকবে তার পরের সংখ্যাটা নিতে হবে। 10 আছে, 11 নেব। এখন আমরা সারণীটা লিখে নেব। আর সারণী করতে গেলে আমাদের এরকম একটা টেবিল তৈরি করে নিতে হবে পেন্সিল আর স্কেল দিয়ে। তো এখানে দেখো শ্রেণী সংখ্যা বের করার উদ্দেশ্যই হলো এই যে 11 কেন পেলাম, এই যে 11টা লাইন আমরা তৈরি করব। এখানে 11টা আঁকতে হবে মোট। ঠিক আছে, কারণ এখানে শ্রেণীব্যাপ্তি আমরা 11টাই পাবো, সেজন্যই কিন্তু শ্রেণী সংখ্যা বের করা। এখানে দেখো 11টা আছে। আর উপরে এটা লেখার জন্য একটা ঘর করবে, আর নিচে মোট লেখার জন্য একটা। তাহলে 11 আর 2 13টা ঘর করে নেবে। এখন শ্রেণীব্যাপ্তি লেখার নিয়ম কি? আমাদের সর্বনিম্ন সংখ্যা হলো 122। তাহলে আমরা 121 থেকে ধরতে পারি, 120 থেকেও ধরতে পারি। 120 থেকে, আর শ্রেণীব্যাপ্তি বলা, শ্রেণী ব্যবধান আছে 5, তার মানে এর ভিতরে 5 ব্যবধান থাকতে হবে। তো 21 থেকে ধরলে 21, 22, 23, 24, 25, এই যে 5টা। ঠিক আছে, তাহলে 25-এর পরের সংখ্যাটা হলো 26। 26 থেকে নিচ্ছি 30 পর্যন্ত, এখানেও 5টা আছে। তারপরে 31 থেকে 35, 36 থেকে 40। দেখো এটা কিন্তু মিল আছে, এটার এটা মিল, এটার এটা মিল। হ্যাঁ, প্রথমটা আর তৃতীয়টা একই রকম, 1 থেকে 5, 1 থেকে 5। আর দ্বিতীয়টা আর চতুর্থটা এইগুলো একই রকম, একটা পরপর একই রকম। দেখো 6 0 6 0 6 0 6 0। তো এগুলো ধারাবাহিকতা চলে আসে যখন তোমরা লিখবে, গুনে গুনে বের করতে হবে না। এখন শ্রেণী মধ্যমান বের করে নেব। এটা হলো xi। শ্রেণী মধ্যমান তো একেবারে ইজি, এই প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। 121 যোগ 125 ভাগ 2 করলে আমরা পাবো 123। এই যে এটা। তারপরে এটা বের করবো 126 যোগ 130 ভাগ 2, এটা 131 যোগ 135 ভাগ 2, 136 যোগ 140 ভাগ 2। তো এইভাবে আমরা সবগুলো বের করে নেব। এখন আসো ট্যালি। তো ট্যালি তো আমরা অনেক আগে থেকেই বের করা জানি, এটা ক্লাস 5 থেকে তোমরা শিখে এসেছো যে এই যে 21 থেকে 25 এর মধ্যে কি কি নাম্বারগুলো আছে এগুলো আমরা এইখানে বসিয়ে দেব ট্যালির মাধ্যমে। প্রথমেই দেখো 122, 125। তাহলে আমরা দেখব এটা কোন কোন ঘরে আছে। 122 দেখো এখানে আছে প্রথম ঘরে, 125ও প্রথম ঘরে। আর যেটা হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেটে দেব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে 132, 135 আমরা দেখি কোথায় আছে। 132 দেখো এই যে এই ঘরে আছে, 135ও এই ঘরে, মিলে যাচ্ছে আর কি। আচ্ছা সিরিয়ালই হবে এটা, কারণ এখানে আমরা সাজিয়ে লিখেছি। হ্যাঁ, এটা সুবিধা হলো যেহেতু সাজানো আছে পরপর ঘরেই আমরা পেয়ে যাব। 136, 137 কোথায় আছে? তারপরের ঘরে থাকবে ডেফিনেটলি, এই 2। তারপরে 140 আছে 3টা, 1 2 আর এই যে 3, টালি লেখার নিয়ম যেটা, 3টাই এই ঘরে, তাহলে 5টা হয়ে গেল। ঠিক আছে, 140 3টা। এরপরে 141, 142, 143 থেকে দেখো 145, 145 এই যে 5টাই কিন্তু পরের ঘরে, যেহেতু 5 5 করে আমাদের এটা একবারে দেখলেই হবে। দেখো 46 থেকে 50-এর মধ্যে কোন পর্যন্ত আছে? 1 2 3 4 5 6 7, এই 7টা আছে। তাহলে এখানে আমরা 7টা ট্যালি দিয়ে দেবো, 1 2 3 4 এই 5 7। তো এইভাবে আমরা কিন্তু সবগুলো এক এক করে করে নেব বাকিগুলো। এখন গণসংখ্যা fi। তাহলে গণসংখ্যা হলো এই ট্যালি গুনে গুনে এখানে লেখা,
2 2 আর এখানে তোমরা অবশ্যই ফাঁকা না রেখে একটা করে দাগ দিয়ে দেবে যেখানে কিছু নাই, তাহলে এখানে 0, এখানে 2 2, এখানে আছে 5টা 5, এখানেও 5টা 5, এখানে 7টা 7, এখানে 5 5। ঠিক আছে, এখন এই মধ্যমান হলো xi আমরা জানি, আর গণসংখ্যা হলো fi। তাহলে fi xi মানে এই যে এটা গুণন এটা, তাহলে 246। 128 গুণন 0 0, 133 গুণন 2 266, 138 গুণন 5 690, 143 গুণন 5 715, 148 গুণন 7 এটা। ঠিক আছে, তাহলে এই সবগুলো গুণ করে আমরা এটা পাবো। এখন সামেশন বের করতে হবে, সামেশন অফ fi xi। হ্যাঁ, fi xi মানে এই সবগুলো যোগ করে নেব, যোগ করলে আমরা পাবো 6010। আর n = 40, এখানে অবশ্যই গুণে দেখবে 40 হয়েছে কিনা। হ্যাঁ, যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু এখানে 40 আসবে না, 40 না আসলেই বুঝতে হবে এখানে কোথাও ভুল হয়েছে। এবার আমরা গড় বের করব। গড় নির্ণয়ের সূত্র তো আমরা জানি, এখানে সূত্রটা তোমরা লিখে নিতে পারো। গড় = সামেশন অফ fi xi বাই n। তাহলে এখন মানগুলো বসিয়ে দাও। এই যে n হলো 40, তাহলে ভাগ করলে আমরা পাবো এটা, তাহলে এটাই হলো গড়। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। আর তুমি যদি মনে করো তোমার এটা কাজে লাগছে, তাহলে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আমি বুঝতেও পারি তোমাদের কতটা কাজে লাগছে। যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি কাজে লাগছে আমি ধরে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।